সো আজকে আমাদের পৌরনীতির পরে আসলে সমাজ বিজ্ঞানের ক্লাসটা শুরু হবে। তো আজকের এই ক্লাসে আমরা সমাজ বিজ্ঞানকেও আগের ক্লাসের মতোই সুন্দর করে বোঝার ট্রাই করব এবং তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে সব থেকে যদি কোনো সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন আসে সেইটা হইলো সমাজ বিজ্ঞান সাবজেক্ট। ওকে, তো সমাজ বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের সবগুলো চ্যাপ্টার যেগুলা শর্ট সিলেবাসে আছে এবং যেগুলা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলোই আমরা পড়ার ট্রাই করব এবং আমাদের যে পড়ার স্টাইলটা আছে সরাসরি আমরা বোর্ড বই থেকে পড়বো এবং আমাদের পরীক্ষাতে যাতে এমসিকিউ কমন আসে এই বিষয়টাকে আমরা দেখেই আজকের এই ক্লাসটা সুন্দর করে শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখি আসলে আজকের এই ক্লাসে আমরা কি কি জিনিস পড়বো এবং কি কি জিনিস শেষ করবো এই ধারণাটা আমরা প্রথমে নিই। তো প্রথমে দেখো আমরা সমাজ বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র এটাও একটা ওয়ান শট ক্লাস করব। সো আমাদের যত টাইমই লাগুক না কেন আমরা সুন্দর করে ক্লাস করার ট্রাই করব এবং আশা করি তোমাদের কাজে আসবে ক্লাসটা। ওকে, তো দেখো আমরা এই সমাজ বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রে আসলে কি কি জিনিস আজকে শেষ করব বা কি কি জিনিস আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আজকের পুরো ক্লাসটাতে পড়বো। তো প্রথমে দেখো আমরা এমসিকিউ বেসড পড়াশোনা করব, কারণ যেটা তোমাদের অ্যাডমিশনের বিভিন্ন জায়গায় এমসিকিউ গুলো আসে এবং আমরা কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করব যাতে করে তোমাদের লিখিত পরীক্ষা, ঠিক আছে, লিখিত পরীক্ষা যাতে করে তোমাদের খুব ভালো হয় বা লিখিত পরীক্ষার কনসেপ্ট গুলো যাতে আসে, আর কনসেপ্ট ভালো জানা থাকলে এমসিকিউ ভালো কারেক্ট করা যায়। তো দুইটার কম্বিনেশনে আমরা পড়ার ট্রাই করব যাতে করে পড়াটা আমাদের উপভোগ্য হয়। হ্যাঁ, পড়াটা যাতে আমাদেরকে খুব মজা পাওয়া যায় পড়াটা পড়ে, তো এই জিনিসগুলাই আমরা সুন্দর করে আজকে পড়ার ট্রাই করব। তো চলো আমরা প্রথমে শুরু করে দেই হচ্ছে সমাজ বিজ্ঞান প্রথম পত্র এই সাবজেক্টটা দিয়ে। তো সমাজ বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, প্রশ্ন আসলে কেন এইটা থেকেই বেশি আসে। তো সমাজ বিজ্ঞান সাবজেক্টের প্রশ্নগুলো এমন ভাবে করা যায় যে যেগুলা হচ্ছে অটোমেটিক্যালি অনুধাবন টাইপের প্রশ্ন হয়ে যায়। ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্ন আসলে আর থাকে না, কারণ এইখানে কিছু চিন্তা ভাবনা করতে হয়, একটু টেকনিক্যালি প্রশ্নগুলো করা যায়। অর্থাৎ তুমি যদি কঠিন কোনো প্রশ্ন করতে চাও আর্টসের যে কোনো সাবজেক্টের তুলনায় সেটা শুধুমাত্র সমাজ বিজ্ঞানে করতে পারবা। তো প্রশ্নগুলো তখনই তোমার সহজ মনে হবে যখন সমাজ বিজ্ঞানের টার্ম বা শব্দগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে বা তুমি একটা ভালো কনসেপ্ট নিয়ে এই পড়াগুলো শুরু করতে পারবা, কারণ এই টার্মগুলা বোঝা খুবই কষ্টকর এবং এই টার্মগুলো যদি তুমি বুঝতে পারো সমাজ বিজ্ঞানে তাইলেই তুমি সমাজ বিজ্ঞানে ভালো মার্ক উঠাইতে পারবা। সো এই বিষয়গুলা নিয়েই আমরা আজকের পুরো ক্লাসটাতে সুন্দর করে দেখার ট্রাই করব। ওকে ওকে ঠিক আছে, তো চলো আমরা সমাজ বিজ্ঞান প্রথম পত্র এটা সুন্দর করে শুরু করে দিই। তো দেখো সমাজ বিজ্ঞান প্রথম পত্রে আমরা কিছু স্পেসিফিক চ্যাপ্টার আগের মতোই পড়বো, কারণ আমাদের শর্ট সিলেবাসকে মেইন টার্গেট এবং যে এই চ্যাপ্টারগুলো মোটামুটি শর্ট ফুল যে সিলেবাসই হোক না কেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এইগুলা থেকে তোমাদের প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি। ওকে, তো আমরা এই নির্ভর মৌলিক জিকে যে বইটা আছে এটা থেকেই সুন্দর করে পড়বো, কারণ এইটা পড়লেই আমার মনে হয় যে তোমাদের আর কোনো কিছু লাগবে না। আর তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না ক্লিয়ার আমি একটু চেক করে নেই। হ্যাঁ দেখা যাচ্ছে, আর ঠিকঠাক মনে হয় শোনাও যাচ্ছে। তো আশা করি আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ ঠিক আছে, তো প্রথমে দেখো আমরা একদম বেসিক জিনিস থেকেই শুরু করব, একদম বেসিক শব্দগুলা দিয়েই শুরু করব, আর যেগুলো আমাদের সামনে আসবে সেগুলার টার্মগুলো আমরা ধরে ধরে আগানোর ট্রাই করব। তো প্রথমে দেখো কি বলা আছে, সমাজ বিজ্ঞানের ধারণা বা সমাজ বিজ্ঞান বলতে কি বোঝায়। সমাজ বিজ্ঞান বলতে ধরো আমাদের সামাজিক যে কার্যকলাপগুলো আছে এগুলা সাইন্টিফিক ওয়েতে, ঠিক আছে, বিজ্ঞান বলতে মোটামুটি সাইন্টিফিক বা সায়েন্সের জিনিসগুলোকে কানেক্ট করা যায়। বাট এই যে সমাজের বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন কালচার আছে, বিভিন্ন থিওরি আছে, এইগুলা কিভাবে চলতে পারে এই জিনিসটা কিন্তু বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, বিজ্ঞান মানেই শুধু অঙ্ক বিষয়গুলো এমন না। হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে গবেষণা করলেই সেটাকে বিজ্ঞানের সাথে কম্পেয়ার করা যাবে। তো ওই জায়গা থেকেই দেখবা যে বিভিন্ন সাবজেক্টের শেষে বিজ্ঞান লেখা থাকে। হ্যাঁ, সেম সেম এইখানেও সমাজের সাথে বিজ্ঞান লেখে সমাজ বিজ্ঞান সাবজেক্টটার উৎপত্তি হয়েছে। ওকে, তো দেখো এই জায়গাতে কিছু জিনিস লেখা আছে যেগুলা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসতে পারে, সেগুলা কি এইখানে দেখো। সমাজ বিজ্ঞানকে বলা হয় সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান, সামাজিক যে কার্যকলাপগুলো আছে বা সমাজ যে কার্যের উপর ভিত্তি করে চলে এইগুলাকেই বলা হয় হচ্ছে সমাজ বিজ্ঞান। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তারপরে কি দেখো, সমাজ বিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের উপর গুরুত্ব দিয়েছেন কে, এমিল ডুরখেইম। অর্থাৎ এমিল ডুরখেইমের এইরকম সংজ্ঞাটা ছিল যে সমাজ বিজ্ঞান হইল একটা প্রতিষ্ঠানের বিজ্ঞান। এখন এই সমাজ বিজ্ঞান আসলে সমাজ বিজ্ঞানের মধ্যে
প্রতিষ্ঠান জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে, তাই না? তো প্রতিষ্ঠান আসলে খুবই মানে জটিল কোনো কনসেপ্ট না, এটা খুবই একটা সহজ কনসেপ্ট। প্রতিষ্ঠান বলতে বোঝায় আমাদের আশেপাশে বা একটা সমাজে আসলে বসবাস করার জন্য যে প্রতিষ্ঠানগুলা আমাদের বেড়ে উঠতে সাহায্য করে, যেমন পরিবার একটা প্রতিষ্ঠান, বিদ্যালয় একটা প্রতিষ্ঠান, তারপরে ধরো তুমি যেখানে চাকরি করবা সেটা আর একটা প্রতিষ্ঠান, এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলোকে বোঝায়। তো ওই জায়গা থেকে এমিল দুর্কহেইমের সংজ্ঞাটা আছে যে সমাজ বিজ্ঞানের সংজ্ঞায় তিনি আসলে প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বলছেন যে সমাজটা আসলে ডেভেলপড হয়, কারণ প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক ভাবে না চললে একটা সমাজ ভালোভাবে চলতে পারবে না। ওই জন্য তিনি আসলে সমাজ বিজ্ঞানকে একটা প্রতিষ্ঠানের বিজ্ঞানের সাথে কম্পেয়ার করছেন। তিনি কে? তিনি হচ্ছে এমিল ডুরখেইম। ওকে, এরপরে দেখো এই জায়গাতে দেয়া আছে দেখো সামাজিক কার্যাবলীর উপর, এখানে বলা আছে দেখো সামাজিক কার্যাবলীর উপর গুরুত্ব আরোপ করে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন ম্যাক্স ওয়েবার বা ম্যাক্স বেবার। ওকে, তাইলে কিসের উপর? তিনি সামাজিক কার্যাবলীর উপর। তার মানে পরীক্ষাতে তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে কে কিসের সাথে সমাজকে তুলনা করেছেন বা সমাজ বিজ্ঞানকে কিসের সাথে তুলনা করেছেন। আমরা ম্যাক্স ওয়েবারকে দেখলাম তিনি হচ্ছে সামাজিক কার্যকলাপের সাথে তুলনা করছেন, এমিল ডুরখেইমকে আমরা দেখলাম তিনি হচ্ছে প্রতিষ্ঠানের সাথে তুলনা করেছেন। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো সমাজ বিজ্ঞানে দেখো অগাস্ট কোথ, তিনি হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রথম সোশ্যাল ফিজিক্স নাম দেন, এবং এই অগাস্ট কোথকেই মোটামুটি সমাজ বিজ্ঞানের মানে এক প্রকারের জনক বলা যাইতে পারে, কারণ তার ইনোভেশন অনেক বেশি। তিনি সমাজ বিজ্ঞান নিয়ে অনেক কিছু কথাবার্তা বলছেন, আমরা সেগুলো পরবর্তীতে দেখতে পাবো। ঠিক আছে, তারপরে কি দেখো এই জায়গাতে একটা মানে সমাজ বিজ্ঞানকে কি নামে ডাকা হয় এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হলো দ্য সায়েন্স অফ সোসাইটি। মানে সোসাইটির যে বিজ্ঞান, সোসাইটির যে বৈজ্ঞানিক বিষয়গুলো আছে এগুলাকেও বেসিক্যালি সমাজ বিজ্ঞানের সাথে কম্পেয়ার করা যায়। ওকে, তো এই টাইপের জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং এগুলো বেসিক কনসেপ্ট, এসব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে এখানকার বিষয়। ওকে, এখন দেখো এখানে কি বলা আছে, সমাজ বিজ্ঞানের প্রকৃতি। সমাজ বিজ্ঞানের প্রকৃতি মানে সমাজ বিজ্ঞানের প্রকৃতিটা আসলে কেমন, কিভাবে সমাজ বিজ্ঞান চলে। সমাজ বিজ্ঞানের মূল কাঠামো হচ্ছে বা মূল ভিত্তি হচ্ছে সামাজিক সম্পর্ক। মানে একটা সমাজ কিভাবে চলবে, একটা সমাজ কতদিন এক্সিস্ট করবে বা একটা সমাজ কত দূর আগায় যাবে সেটা ডিপেন্ড করবে পারস্পরিক সম্পর্কের উপর, মানে সামাজিক সম্পর্কের উপর। সামাজিক সম্পর্ক বলতে কি বোঝায়, যে সমাজের মধ্যে যত মানুষজন বসবাস করে এই মানুষগুলার একজন আরেকজনের সাথে যে সম্পর্ক বা একজন আরেকজনের সাথে যে রিলেশন, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সামাজিক সম্পর্ক। তো এইটা যত স্ট্রং হবে তত সামাজিক ভিত্তিটা বা সমাজের মূল ভিত্তিটা তত বেশি স্ট্রং হবে। ওকে, এই জন্য বলা হয় যে সমাজ কাঠামোর মূল ভিত্তি মানে সমাজের যে কাঠামো আছে, স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারের উপর সমাজ চলে সেইটার মূল ভিত্তি হিসাবে কাজ করে কি সামাজিক সম্পর্ক। ঠিক আছে, সামাজিক রিলেশন, একজনের সাথে আরেকজনের রিলেশন, এটাকে বলা হয় হচ্ছে সামাজিক সম্পর্ক। ঠিক আছে, তারপরে কি দেখো এই জায়গাকে সমাজ বিজ্ঞানকে বিশ্লেষণ করে মানুষের পরস্পর সম্পর্ক বিশ্লেষণ করে, যেটা আমরা বুঝলাম যে সামাজিক সম্পর্ক। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে সামাজিক সম্পর্ক। এরপরে দেখো আমাদের সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এটা প্রথম অধ্যায়, অত বেশি কঠিন কনসেপ্ট নাই, জাস্ট বেসিক কিছু জিনিস, এই জায়গা থেকে প্রশ্ন অত বেশি হয় না, তারপরেও যেগুলা থেকে হওয়ার চান্স আছে আমি সেই লাইনগুলা দাগায় দাগায় তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, তো এই জায়গাতে একটা লাইন আছে কি দেখো, যে সামাজিক বৈচিত্র্যতা প্রকাশ পায় সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে। ওই যে যে কথাটা আমি বললাম, প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হয়, আমাদের আশেপাশে যে যে জিনিসগুলো আছে। দেখো এখন সামাজিক প্রতিষ্ঠানগুলা সামাজিক বৈচিত্র্যতাটা কিভাবে নিয়ে আসে। আমরা ধরো একটা স্কুলে যদি যাই, দেখবো এখানে স্কুলের একটা কালচার আছে। আমরা যদি একটা মাদ্রাসায় যাই সেইখানে দেখবো আমরা মাদ্রাসার আর একটা কালচার আছে। আমরা যদি ধরো একটা অফিসে যাই সেখানে আর একটা কালচার আছে। তো এই রকমের এক একটা প্রতিষ্ঠানের এক এক কালচার। এখন যখন ডিফারেন্ট ডিফারেন্ট প্রতিষ্ঠানের ডিফারেন্ট ডিফারেন্ট কালচার থাকবে তখন ওই জায়গাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট একটা বৈশিষ্ট্য আইডেন্টিটি প্রকাশ পাবে। এই জন্য বলা হয় হচ্ছে সামাজিক বৈচিত্র্যতা প্রকাশ পায়, মানে সমাজের একটা থেকে আরেকটার ভিন্নতা প্রকাশ পায় কি হিসাবে, সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, তো এই জন্য এই বিষয়গুলাকে তোমরা মাথায় রাখবা, এগুলা পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, তোমাদের পিডিএফ এর লিংক তো অলরেডি যে ড্রাইভ লিংকটা দেওয়া হয়েছিল তোমরা ভর্তির দিনে সেইটাতেই সবকিছু আপলোড করা আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, তারপরে আমরা এখন দেখি এই জায়গাতে এই জিনিসগুলো তোমরা একটু দেখবা, সেটা হলো কি দেখো সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কি সম্পর্ক। এগুলা বেসিক্যালি তোমাদের অ্যাডমিশন কিংবা এইচএসসি কোথাও আসে না, কার সাথে কি সম্পর্ক। তারপরে হালকা কিছু জিনিস যেগুলা পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমরা একটু করে দেখবো। ওকে, তো এই জায়গাতে কি বলা আছে দেখো, গ্রিক দার্শনিক এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য পলিটিক্স।
এইটা তো আমরা আগের দিনেও পৌরনীতিতে পড়ছি, এখন আমরা এই সাবজেক্টের মধ্যেও পড়তেছি। তো বিভিন্ন জায়গায় যেখানেই থাক না কেন ছন্ন বিচ্ছন্ন ভাবে আমরা সবগুলোকে একসাথে একত্রে পড়বো, ঠিক আছে, একবার পড়ে নিলে যাতে আমাদের মনে থাকে। তারপরে কি দেখো, প্লেটোর আদর্শ সমাজ সম্পর্কে বর্ণনা করা আছে কোথায়, রিপাবলিকে, ঠিক আছে। তার মানে রিপাবলিক গ্রন্থের মধ্যে প্লেটোর একটা আদর্শ সমাজের কনসেপ্ট আছে, যে সমাজ কিভাবে চলবে, সমাজে আসলে মানুষজনের কেমন বিহেভ হবে, তো একটা মানে শাসক কিভাবে চিন্তা করবে, এই ধরনের বিষয়গুলা এই যে আদর্শ সমাজ ব্যবস্থা নামে রিপাবলিক গ্রন্থের মধ্যে একটা চ্যাপ্টার বা একটা আলাদাভাবে বর্ণনা করার জায়গা আছে বা বর্ণনা করা আছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে বিবর্তনের প্রবক্তা দেখো চার্লস ডারউইন, আর ভিকোর রচিত গ্রন্থ, এটা খুবই ইম্পর্টেন্ট, দ্য নিউ সায়েন্স। ওকে, এটা মাথায় রাখো যে ভিকো দ্য নিউ সায়েন্স। আমি যখন এইগুলা পড়তাম এইচএসসি লেভেলে, তখন আমার এই বইয়ের নাম যেগুলো আসতো এগুলো আলাদা একটা নোট ছিল বইয়ের পাশে। তো তখন আমি সবগুলাকে একসাথে করতাম, যে এই বইয়ের মধ্যে এতগুলা নাম আছে, হ্যাঁ, তো সেই নামগুলার কে লেখক সেগুলা আমাকে মুখস্থ করতে হবে একই সাথে। তো এগুলা সুবিধা হয়, কিছু কি নোট যদি তুমি করে পড়তে পারো বা কি নোট আকারে যদি তুমি এগুলা মাথায় রাখতে পারো তাইলে ভালো হয়, হ্যাঁ। তো এখন যেহেতু তোমার সময় নাই, তুমি নাও করতে পারো, জাস্ট দেখতে পারো। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়, বাট যার সময় আছে সে ভালো করে পড়বে। আর এইখানে দেখো, ওই যে গতকালকে আমরা বললাম না যে সমাজ বিজ্ঞানের, মানে কালকে আমরা ইবনে খালদুনের কথা বলছিলাম, তো এই সমাজ বিজ্ঞানের জনকও তিনি, তিনি হচ্ছেন কি ইবনে খালদুন। ওকে, তো আমরা গত ক্লাসে কিন্তু এটা বলছিলাম, জীবদেহের সাথে সমাজ দেহের তুলনা করেছেন কে, হারবার্ট স্পেন্সার। মানে হারবার্ট স্পেন্সারের কনসেপ্টটা এমন ছিল যে একটা জীবদেহ চলতে যেমন একা একটা অঙ্গ পুরো দেহকে চালাইতে পারে না, একটা সমাজ ব্যবস্থাও সেম, একজন বা মানে খুবই অল্পজন একটা পুরো সমাজ ব্যবস্থাকে টিকায় রাখতে পারে না। এর জন্য সবার কন্ট্রিবিউশন দরকার, কোথাও না কোথাও সবার কোনো না কোনো ভাবে অংশীদারিত্ব দরকার, তাছাড়া একটা সমাজ ব্যবস্থা টিকে থাকতে পারবে না। এইটা হচ্ছে হারবার্ট স্পেন্সার, তিনি জীবদেহের সাথে এই সমাজ ব্যবস্থাকে বা সমাজ কাঠামোটাকে তৈরি করার সময় এটা তিনি কনসেপ্টটা দিছিলেন, ঠিক আছে। ভারতবর্ষে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় কোথায়, বিংশ শতাব্দীতে, মানে 20 শতকে। 20 শতকে কোথায়, ভারতবর্ষে এই সমাজবিজ্ঞানের চর্চা শুরু হয়। দেখো এখন আমাদের স্টুডেন্টের মধ্যে মেইন প্রবলেম কি জানো, মানে আমরা কম পড়তে চাই, আমরা মার্ক বেশি পাইতে চাই, এটা হইলো আমাদের বেশি প্রবলেম, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এত নড়বড়ে হয়ে যাচ্ছে। মানে আগে বিষয় কেমন ছিল, আগে দেখো এত টেকনিক্যাল কিছু ইস্যু ছিল না, আগে মনে করো এত অ্যানালাইসিস ছিল না, স্টুডেন্টরা কি করতো, যা পাইতো সবই পড়তো। এই জন্য দেখবা আগের যারা বেশি মানে স্টুডেন্ট যারা, তারা অনেক বেশি ট্যালেন্টেড, হ্যাঁ, কারণ তারা অনেক বেশি বিষয় সম্পর্কে জানতো। তো আমাদের বিষয় এমন হয়েছে যে আমার মুখের সামনে খাবার আসবে, আমি জাস্ট মানে হাতেও দিব না, সে আমাকে খাওয়াইয়া দিক, তো এই সিস্টেমে আসলে পড়াশোনা হয় না। ওকে, তো এইটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমরা আসলে পড়তে চাই না, এই জন্য আমাদের পড়ার প্রতি ফোকাসটা অনেক বেশি দিতে হবে, অনেক বেশি পড়ার চিন্তা ভাবনা করতে হবে। ওকে, তোমাদের মনে হইতে পারে যে ভাই লাইন ধরে ধরে পড়াইতেছেন, হ্যাঁ, পড়া আমার ভালো লাগতেছে না। তোমাদের সত্যি কথা একটা বলি, যে ক্লাস তোমার ভালো লাগবে না, যে ক্লাসে মজা কম পাবা, সেই ক্লাসটা তোমার জন্য বুঝবা গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ মজা তুমি তখনই পাবা যখন তোমাকে সহজ জিনিস পড়ানো হবে, সহজ জিনিস বোঝানো হবে। যখন একটু কমপ্লেক্স জিনিস, একটু ঝামেলার জিনিস তোমাকে বোঝানো হবে, তখন তোমার দেখবা মাথা ঘোরা শুরু হয়েছে, ঘুম পাচ্ছে, তো তখন বুঝবা যে এই জিনিস ইম্পর্টেন্ট তোমার জন্য। ওকে, তো এই হচ্ছে বিষয়, এটা মাথায় রাখো। ওকে, তো এখানে এটা গেল। তারপর সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে সমাজ কাঠামো। এই প্রশ্নটা গত বছরে কোন ইউনিভার্সিটিতে যেন আসছিল, যে সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কি, কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে সমাজ কাঠামো। মানে কেন্দ্রীয় প্রত্যয় বলতে কি বোঝানো হচ্ছে, যে সমাজ বিজ্ঞান কোন জিনিসটা ছাড়া চলবে না, কোন জিনিসটা ছাড়া একদম অচল, কেন্দ্রীয় প্রত্যয় মানে একদম মূল বিন্দু হিসাবে, প্রধান বিন্দু হিসাবে কাজ করবে, সেটা হইলো কি সমাজ কাঠামো, সেটা হইলো কি সমাজ কাঠামো। ওকে, তো এই জিনিসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে আর তেমন কিছু ইম্পর্টেন্ট জিনিস নাই। এই চ্যাপ্টারের পরে তোমরা হচ্ছে এইখানের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবা। এই যে দেখো, এই প্রশ্নটা আসছিল, কোনটি সমাজ কাঠামোর মূল ভিত্তি, হ্যাঁ, কোথায় আছে মূল ভিত্তি, কোথায় মানব সম্পর্ক, এই টাইপের বিভিন্ন প্রশ্ন আছে, দেখবা তোমরা প্রশ্ন এগুলা পাবা। হুম, এগুলা, তারপরে এই যে এগুলা হচ্ছে এইচএসসি তে আসা প্রশ্ন। তো আমাদের এই পিডিএফটাতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তারপরে এইচএসসি তে আসা প্রশ্নগুলা সুন্দর করে ভাগ ভাগ করে দেয়া আছে। তো এইটা তোমরা দেখে দেখে মজা পাবা আর কি, হ্যাঁ, দেখে দেখে পড়ে পড়ে অনেক মজা পাবা। এগুলা সবগুলা সুন্দর করে পড়ে নিবা, আর আমি যেগুলো পড়াইতেছি সেগুলা তো দেখবাই। ওকে, সেগুলা তো অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে হবে। এরপরের চ্যাপ্টারে যদি আমরা যাই, এরপরের চ্যাপ্টারে যদি আমরা যাই, এইখানে এইখানে হ্যাঁ, সমাজ বিজ্ঞানের কি
মৌল প্রত্যয়। মৌল প্রত্যয় বলতে মৌলিক যে প্রত্যয়গুলো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে সমাজবিজ্ঞানের, সেইগুলো আসলে কি কি, বা মৌল প্রত্যয় যেগুলো ছাড়া সমাজবিজ্ঞান কখনো চলবে না, সেগুলা কি কি, এই জিনিসগুলো আমরা একটু করে দেখবো। ওকে, তো এইখানে দেখো কিছু কিছু জিনিস আছে যে সমাজের প্রাধান্য বেশি হচ্ছে কোথায়, সহযোগিতায়। মানে সমাজে যদি সহযোগিতা করা হয় তাইলে কিন্তু প্রাধান্য পাবে, সমাজ ভালোভাবে চলবে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। ওকে, তো সেই কথাটা এখানে বলা হয়েছে। এগুলা অনেক সময় আসে, মানে হুবহু অপশন তুলে দেয়, তো তোমাদের কাছে কনফিউশন মনে হবে যে এটা হবে নাকি হবে না। তো এই জন্য এগুলা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে টপ লাইন ভিত্তিক। বিবর্তন শব্দের অর্থ কি? ক্রমান্বয়ে উন্নতি। বিবর্তন মানে কি? দেখবা না যে এইরকম কি বিবর্তন, বিবর্তন আর পরিবর্তন দুইটা জিনিস আছে। পরিবর্তন, পরিবর্তন এই টার্মগুলা কিন্তু তোমাকে শিখতে হবে। পরিবর্তন বলতে একদম একটা পুরোপুরি ইনস্ট্যান্ট চেঞ্জ। যেমন ধরো আমি তোমাকে বলি, এইটা হচ্ছে আমার রিমোট, এইটা হচ্ছে আমার মার্কার। তো এই রিমোট আর মার্কার আমরা ধরো একটা আর একজনকে, দুইজনকে দিয়ে দিলাম, তো পরিবর্তন করে দিলাম, এটা হলো পরিবর্তন, একদম সবকিছু চেঞ্জ। বাট বিবর্তন জিনিসটা এমন না, বিবর্তন জিনিসটা ধীরে 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 পরিবর্তিত রূপ লাভ করবে। সেটাকে বলা হবে হচ্ছে বিবর্তন। যেমন ধরো এইটাকে আমরা প্রথমে কাটবো, এটাকে গলাবো, তারপরে আমরা এই ধরনের মার্কার তৈরি করার চেষ্টা করতে পারি বা তৈরি করব। তো এই সিস্টেম গুলাকে বলা হয় হচ্ছে বিবর্তন। ওকে, তো এইটা তোমরা মাথায় রাখো। তারপরে কি দেখো, আদিম সমাজে সম্পত্তির ধারণা ছিল সামাজিক মালিকানা। ওই যে আদিম সমাজে একজনের হাতে মালিকানা থাকতো, ওকে, যে সে আসলে সবকিছু দেখাশোনা করবে, এই টাইপের ব্যক্তিগত মালিকানার ধারণা ছিল না। এবং যতদিন না ব্যক্তিগত মালিকানার ধারণা ছিল ততদিন পর্যন্ত মানুষ সুখে শান্তিতে ছিল। যখন মানুষ মনে করলো যে শুধু এটা আমার হবে, এটা আমার শুধু করতে হবে, তখনই আসলে ঝামেলাগুলা লাগা শুরু হয়ে গেছিল। ঠিক আছে, তখনই ঝামেলাগুলা লাগা শুরু হয়ে গেছিল। তো এইটা হচ্ছে এখানকার বিষয়, এটা মনে রাখবা। তারপরে কি দেখো, সামন্ত সমাজের উদ্ভব হয় পিতৃপ্রধান সমাজ থেকে। এখন এই যে সামন্ত সমাজ বলতে কি বোঝানো হয়? সামন্ত বলতে বোঝানো হয় যারা হচ্ছে ভূমির মালিক, ঠিক আছে, মানে ভূ রাজা। সামন্ত বলতে যারা হচ্ছে ভূ রাজা, ভূ রাজা মানে হচ্ছে ভূমির মালিক যারা, তাদেরকে বোঝা হয় সামন্ত। মানে সত্যি, মানে তোমাকে যদি নর্মাল ভাবে বলতে চাই, যে সামন্ত সমাজে বলতে তাদেরকেই বোঝায় যারা হচ্ছে জমিদার ছিল, জমিদার। ওকে, জমিদারদের সামন্ত প্রভু বলা হয়। ওকে, তো এই জমিদারদের মানে এই রকম সমাজের উদ্ভব হয় কখন? যখন পিতৃপ্রধান সমাজ ব্যবস্থা থাকে, মানে যখন হচ্ছে একটা সমাজের পিতাই প্রধান, এমন টাইপের, মানে ছেলেরাই মেইন ভূমিকা পালন করে, এই টাইপের জিনিসগুলাতে এই সামন্ত সমাজের উদ্ভব হয়। তারপর প্রাচীনকালে মানুষ ছিল কেমন দেখো, আক্রমণাত্মক, মানে তারা নাস্টি, ব্রুটিশ এন্ড ব্রুটাল, এগুলা ঠিক আছে ছিল, এই টাইপের মানুষ ছিল প্রাচীনকালের মানুষজন। ওকে, তারপরে এই জায়গা থেকে আমরা কিছু জিনিস দেখো, গণতান্ত্রিক সমাজের মূল মন্ত্র হলো সাম্য স্বাধীনতা। সাম্য ও কি? সাম্য ও স্বাধীনতা, সাম্য ও স্বাধীনতা। ওকে, মানব সমাজের কৃষি যুগের সূচনা হয় কখন? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, পশুপালন যুগের পরে। মানে প্রথমে মানুষ পশুপালন শুরু করে, তারপরে পশুরা খাওয়া যখন শুরু করে, সেই জায়গা থেকে তারা তাদের তাগিদে, নিজেদের তাগিদে কৃষি কাজ করা শুরু করে। ওকে, তারপরে কি দেখো, দ্য রুলস অফ সোশ্যাল মেথড, এটা এমিল ডুরখেইমের লেখা বই, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, এটা কার লেখা? এমিল ডুরখেইম। কার্ল মার্কসের মতে শ্রেণী বিভক্ত সমাজের প্রথম ধাপ হইল দাস সমাজ। মানে কার্ল মার্কসের মতে প্রত্যেকটা সমাজের কিছু কিছু শ্রেণী থাকে, যেমন দাস শ্রেণী, সাধারণ মানুষ, বুর্জিয়া শ্রমিক, বুর্জিয়া শ্রেণী। তো বুর্জিয়া বলতে যারা ধরো একটু বড় লোক, দাস বলতে দাস, আর সাধারণ পাবলিক মানে সাধারণ পাবলিক। তো এই টাইপের যে শ্রেণী কাঠামোটা আছে, তার সেই শ্রেণী কাঠামের প্রথম ধাপে মানে 1 নম্বরে অবস্থান করে হচ্ছে দাস সমাজ। এটা পরীক্ষাতে আসে যে কার্ল মার্কসের মতে শ্রেণী সংগ্রাম, মানে শ্রেণী সমাজের প্রথম স্তরে কারা বাস করে? শ্রেণী সংগ্রামের প্রথম স্তরে বাস করে কে? প্রথম স্তরে বাস করে হচ্ছে দাসরা। ওকে, তারপরে কি দেখো, মার্কসের মতে আদিম আদিবাসী ছিল কি? শ্রেণীহীন, ভূমিহীন, ভূমি নির্ভর সমাজ ছিল হচ্ছে সামন্ত সমাজ। ওই যে এটা বললাম যে যারা সামন্ত রাজা ছিল তারাই ছিল ভূমির মালিক, এরকম। ঠিক আছে, তারপরে কি দেখো, এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যান্ত্রিক সংগতি লক্ষ্য করা যায় আদিম সমাজে। যান্ত্রিক সংগতি বলতে কি বোঝানো হয়? যান্ত্রিক সংগতি লক্ষ্য করা যায় কি আদিম সমাজে? এই যে শব্দগুলা, এগুলা যদি তুমি অর্থ না জানো তাহলে বুঝবা না। যান্ত্রিক সংগতি বলতে যে ধরো মিল, একই ধরনের ফিলোসফি, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলা আদিম সমাজের মধ্যে ছিল। ওকে, এগুলাকে বলা হয়েছে যান্ত্রিক সংগতি। তারপরে কি দেখো, আমাদের সংস্কৃতি দুই টাইপের, একটা বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। এখন এই বস্তুগত সংস্কৃতিগুলা কি, অবস্তুগত সংস্কৃতিগুলা কি, এগুলা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছিল গুচ্ছের পরীক্ষাতে। ওকে,
একদম এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসছিল যে অবস্তুগত সংস্কৃতির উদাহরণ নিচের কোনটি। দেখো এখানে কাব্য, সাহিত্য, শিল্প কারখানা, মানে অবস্তুগত বলতে যেগুলাকে আমরা মানে ফিল করতে পারি না, মানে এইরকম করে ধরো যেগুলাকে আমরা ছুঁয়ে দেখতে পারতেছি না এমন টাইপের জিনিস, সেইগুলাকে বলা হয় হচ্ছে কি, সেগুলাকে বলা হয় হচ্ছে অবস্তুগত। আর বস্তুগত কি, যেগুলাকে আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি, যেমন বাড়ি ঘর, দালান, গাড়ি, এগুলাকে বলা হবে হচ্ছে ঘর বাড়ি, এগুলাকে বলা হবে হচ্ছে বস্তুগত। তো তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই সাহিত্য বা কাব্য, এগুলা কাব্যের বই তো আমরা ছুঁয়ে দেখতে পারি, তাইলে এইটা অবস্তুর মধ্যে কেন পড়লো? দেখো বই বা কাব্য বলতে এখানে বোঝানো হচ্ছে বইয়ের লেখাগুলাকে, ওকে, অর্থাৎ কোনো পেপার গুলাকে বোঝানো হচ্ছে না। তো এই জায়গাগুলা থেকে অবস্তুগত বলতে যেগুলাকে তোমরা দেখতে পাও না বা ছুঁইতে পাও না এরকম একদম সরাসরি, আর যেগুলাকে সরাসরি দেখা বা ছোঁয়া যায় সেই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে বস্তুগত। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখো, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। তারপরে কি দেখো, সর্বপ্রথম সিভিলাইজেশন শব্দটা ব্যবহার করেন কে? সিভিলাইজেশন শব্দটা ব্যবহার করেন হচ্ছে ভলতেয়ার। সভ্যতার বিকাশ ঘটে কি নগর সমাজের বিকাশের সাথে সাথে, মানে নগর যখন হয় তখন সভ্যতার বিকাশ ঘটে। ইংরেজিতে কালচার শব্দের প্রথম ব্যবহার করেন কে? ফ্রান্সিস বেকন। আর এই সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়, যেটা আমরা দেখলাম। ঠিক আছে, দেখো এইখানে বলা আছে আমরা যা তা হইলো আমাদের সভ্যতা, আর আমরা যা ব্যবহার করি তাই হইলো আমাদের সংস্কৃতি। এটা কে বলেছেন? বা এটা অনেক সময় আসে, সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় নগরের ফলে, নগর দমনের ফলে। এটা বলেছেন হচ্ছে ম্যাকাইভার। ওকে, এটা মাথায় রাখো। তাইলে এখান থেকে এই জিনিসগুলো পড়লেই হবে, আর তেমন কিছু নাই। আর এইদিকে হালকা কিছু জিনিস আছে, এগুলা দেখো। এইখানে একটা জিনিস যেটা প্রিভিয়াস ইয়ারে এই জায়গা থেকেও প্রশ্ন হয়েছিল, সেটা কি বলছে যে সম্প্রদায় বলতে কি বোঝায়? সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি? তো সম্প্রদায়ের বেসিক বৈশিষ্ট্য হইলো দুইটা, একটা নির্দিষ্ট অঞ্চল আর একটা অভিন্নতা বলতে একই ধরনের চিন্তা ভাবনা, একই মন মানসিকতা। তার মানে সম্প্রদায় হইতে গেলে একটা অঞ্চল লাগবে, অঞ্চল লাগবে, আর হচ্ছে একই টাইমের মানসিকতা লাগবে। ঠিক আছে, এই দুইটা বৈশিষ্ট্য থাকলে তাইলে সেটা সম্প্রদায়ের মধ্যে পড়বে। ঠিক আছে, আর একটা নির্দিষ্ট অঞ্চল এবং একই ধরনের মানসিকতা থাকলে তাইলে বলা যাবে যে সেখানে কি আছে, সম্প্রদায় একটা আছে। ওকে, সেই জিনিসটা এই যে এই জায়গাতে দেখো গুচ্ছের পরীক্ষাতে আসছিল, গুচ্ছের বি ইউনিট কি, সম্প্রদায়ের ভিত্তি এবং সমাজের গঠন, মানে সম্প্রদায়ের ভিত্তি ও সমাজ গঠিত হয় এলাকা এবং সাম্প্রদায়িক মন মানসিকতা নিয়ে, সাম্প্রদায়িক মন মানসিকতা নিয়ে। তো এই দুইটা হচ্ছে সম্প্রদায়ের ভিত্তি। এই এই পরীক্ষাতে এটা আসছিল আর কি, যে সম্প্রদায়ের ভিত্তি কি কি। সম্প্রদায়ের ভিত্তি হচ্ছে এলাকা এবং সাম্প্রদায়িক মানসিকতা। ওকে, এটা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, মাথায় রাখো। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। হ্যাঁ, অবস্ট্রাক্ট নাউনের মতো, ওই যে বস্তুগত অবস্থা। কমিউনিটি গ্রন্থটি কার? এটা হচ্ছে ম্যাকাইভারের লেখা। এটা কার লেখা? ম্যাকাইভারের লেখা। ওকে, তো এই টাইপের প্রশ্নগুলা তোমাদের হবে। এরপরে কি দেখো, ধর্মীয় চেতনতা বোর্ড থেকে আমরা হচ্ছে মুসলিম সম্প্রদায়, ওটা তো আমরা আগেই পড়ছি। এই দিকে দেখো, প্রথা, প্রথা বলতে কি বোঝায়? প্রথা বলতে দেখো, প্রথার উদাহরণ দেখো, বিয়ের পর নারীদের অলংকার পরা। প্রথা বলতে একটা এলাকার বা একটা সম্প্রদায়ের মধ্যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কার্যকলাপ, যেগুলা আইন দ্বারা স্বীকৃত হইতেও পারে, নাও পারে, সেগুলাকে প্রথা বলে। ঠিক আছে, মানে আমাদের এটা প্রথা। যেমন বিয়ের পরে নাকফুল পরা, এটা একটা প্রথা, এটা কিন্তু আইন দিয়ে স্বীকৃত না। তো এই এই টাইপের জিনিসগুলোকে প্রথা বলা হয়। এই জায়গাতে দেখো পরীক্ষাতে আসছে এইরকম, ট্যাবু শব্দের অর্থ কি? এটার অর্থ চলে আসছে, এটার অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। ওকে, এটা দেখো 2023-24 মানে আগের অ্যাডমিশন টেস্টেই যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিছিল তারা এই প্রশ্নটা পাইছিল। ওকে, তো এই এই বই থেকে আমাদের এই প্রশ্নগুলো কমন আসে। সো যারা কনফিউশনে আছো যে ভাই পরীক্ষাতে আসবে কিনা, তাদের জন্য এই এই প্রশ্নের অ্যান্সার দেখো, এই বই পড়লে আসে কিনা। মানে অধিকাংশ স্টুডেন্ট জানেই না যে মৌলিক জিজ্ঞের প্রশ্ন কিভাবে, মানে প্রশ্নগুলা মৌলিক জিজ্ঞা থেকে কিভাবে হয়েছে। সো এইটা হচ্ছে এখানকার বিষয়। ঠিক আছে, প্রথা নিয়ন্ত্রণ করে কি? দেখো মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে কি, সেটাকে বলা হয় হচ্ছে প্রথা। মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। এরপরে কি দেখো, এই জায়গাতে দেখো যে প্রতিষ্ঠানকে চাকার সাথে তুলনা করেছেন কে? গিসবার্ট। মানে প্রতিষ্ঠানকে চাকার সাথে কেন তুলনা করা হয়েছে? একটা গাড়ি যেমন চাকা ছাড়া চলতে পারে না, একটা সমাজ সেই রকম প্রতিষ্ঠান যারা আগাইতে পারে না, এই জন্য সামাজিক প্রতিষ্ঠানগুলাকে একটা চাকার সাথে তুলনা করা হয়েছে। ওকে, দুইটাই চলমান অবস্থা, দুইটাই দেশের আয় উন্নতির জন্য কাজে লাগে, বা আয় উন্নতির জন্য এই দুইটাকেই কি করা হয়? কাজে লাগানো হয়। ঠিক আছে, তারপরে কি দেখো, প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্য হইলো দীর্ঘস্থায়িত্ব। মানে ধরো একটা এমন কি হয়েছে যে তোমার আশেপাশে একটা হাই স্কুল আছে, একটা হাই স্কুল, এটা 2 মাস পরে বন্ধ হয়ে গেছে না, এমন কিছু কিন্তু হয়নি। এইটা যুগের পর যুগ ধরে
আছে এবং যুগের পর যুগ থাকবে। তো এই ধরনের স্থায়িত্ব যখন থাকবে সেটাকে আমরা একটা প্রতিষ্ঠান বলতে পারবো। সমাজের চাহিদা মেটায় কি এই প্রতিষ্ঠানগুলাই কি করে? সমাজের চাহিদা মেটায় দেয়, সমাজের চাহিদা মেটায় দেয়। ঠিক আছে, এগুলা মনে রাখতে হবে। আর এখান থেকে নাই তেমন। আর এই জায়গাতে দেখো দুইটা জিনিস আছে, একটা হইল লোকাচার আর একটা হইল লোকরীতি। লোকরীতি বলতে একটা জিনিস মাথায় রাখবা যে এটা অবশ্যই পালন করতে হবে এবং এটা পালন না করলে তোমার কি হবে? শাস্তি হবে, শাস্তি হবে। লোকরীতি। আর লোকাচার বলতে লোকজনের আচার আচরণ, যেটা অমান্য করলে শাস্তি নাও হতে পারে, মানে শাস্তি হয় না, সেটাকে বলা হয় হচ্ছে লোকাচার। ওকে, যেমন দেখো এইখানে একটা যদি তোমাদেরকে উদাহরণ দেই, যে নাক ফুল পরা, নাক ফুল পরা, ঠিক আছে, মহিলাদের মহিলাদের নাক ফুল পরা, এইটা কি লোকাচার নাকি লোকরীতি? বলো তো দেখি, এইটা কি লোকাচার হবে নাকি লোকরীতি হবে? আমি একটু পানি খেয়ে আসি। কেউ পারো না? বলো কি হবে? হ্যাঁ, বলো। উত্তর করতেছো লোকাচার। হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি দেখো, নাকফুল না পড়লে কিন্তু তোমার শাস্তি নাই, শাস্তি নাই। তার মানে কি এটা লোকরীতি না। মনে রাখবা এই যে রীতি যে কথাটাতে আছে সেটা লর সাথে কানেক্টেড। আর চার মানে কি আচার, আচার মানে কি নিজের আচার ব্যবহার। সো আচার ব্যবহার খারাপ হইলে তোমাকে তো শাস্তি দেওয়া যাবে না। হ্যাঁ, সো এই জন্য মনে রাখবা, তার মানে নাকফুল না পড়লে কোনো অপরাধ না, এটা শাস্তিযোগ্য অপরাধ না, এই জন্য এটা লোকাচার। ওকে, এটা মাথায় রাখবে। তারপরে কি দেখো, সমাজ কাঠামো একটি বিমূর্ত প্রত্যয়। কেমন প্রত্যয়? বিমূর্ত প্রত্যয়। হ্যাঁ, যেটা একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের প্রত্যয়। ওকে, এটাকে বলা হয় সমাজ কাঠামোর একটা প্রত্যয়। এটা এভাবে মাথায় রাখো। ওকে, এগুলো পরীক্ষাতে আসে। ওকে, এখন দেখো এই যে এখানে লেখা আছে, দেখো লোকরীতি ভঙ্গ করলে শাস্তিযোগ্য। মানে তুমি যদি কোনো একটা জিনিস লোকরীতি ভঙ্গ করো, তার মানে এটা শাস্তিযোগ্য অপরাধ। যেমন ধরো কাউকে ধরে তুমি একটা চর থাপ্পড় দিলা, এটা কিন্তু অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, তাই না? তো এইটা হচ্ছে লোকরীতি তুমি ভঙ্গ করছো, এটাই বলা হয়েছে। তারপরে দেখো বিধবাদের হাত খালি থাকে, এটা কোন ধরনের? এটা এখানে ভুল ছিল, এটা হবে হচ্ছে লোকাচার। ওকে, এটা হবে হচ্ছে লোকাচার। তারপরে দেখো সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝায়? যে সমাজের এক একটা স্তরের অবস্থা এক এক রকম, এই জিনিসটাকে ফোটায় তোলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের কাজ। তো এই যে সামাজিক স্তর বিন্যাস আছে, এটাকে কি বলা হয়? এটাকে সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, মানে বিভিন্ন ধরনের কাজ কারবারকে এটা নিয়ন্ত্রণ করে। মিথস্ক্রিয়া মানে কি? এটাকে একটা মিক্স ব্যাপার, যেটাকে কন্ট্রোল করে কিসের দ্বারা? সামাজিক স্তর বিন্যাসের দ্বারা। ওকে, তারপরে কি দেখো সামাজিক স্তর বিন্যাসের প্রাচীনতম রূপ হচ্ছে কি? দাস প্রথা। প্রাচীনতম রূপ দাস প্রথা, এটা কি প্রাচীনতম রূপ। ওকে, এটা মাথায় রাখো। সামাজিক স্তর বিন্যাসে তো আগে একটা প্রোলেটেরিয়া মানে হচ্ছে কি আভিজাত্য শ্রেণী ছিল, একটা দাস শ্রেণী ছিল। তো সেইটার বলা হয়েছে এটাও তো একটা স্তর বিন্যাস ছিল, এক একটা স্তর বিন্যাস ছিল না? যেমন তোমাদের যদি আরো মানে ভালো উদাহরণ দেয়, হিন্দু সমাজ ব্যবস্থায় দেখবা এরকম আছে যে ব্রাহ্মণরা সব থেকে বড়, শূদ্ররা সব ছোট। ঠিক আছে, তো এই টাইপের এগুলাকে বলা হয় হচ্ছে স্তর বিন্যাস। মানে কে কোন স্তরের থাকবে, কে কোন ভাগের থাকবে, এই জন্য এগুলাকে বলা হবে কি? স্তর বিন্যাস। ওকে, আমি তো তোমাদেরকে আজকে সকালবেলা জানাই দিছি ক্লাস কখন নিব।
এটা তো দেখতে হবে। এটা তো 3-4 ঘন্টা 5 ঘন্টা আগেই জানায় দেওয়া হয়েছে কখন ক্লাস হবে। নাইলে পরে দেখে নিবা, সমস্যা কি। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো, স্তর বিন্যাস অনুযায়ী সবাই পূর্ণ ক্ষমতার অধিকারী, এটা হচ্ছে ইসরায়েলের কিবুতিজম সমাজে। ওকে, এটা এই কথা বলা আছে। তো এইগুলা না ইনফরমেশন জানলেও সমস্যা নাই, তো এখান থেকে এগুলা দেখে নিও। তারপরে কি দেখো, আনুভূমিক গতির ক্ষেত্রে সামাজিক পরিবর্তনশীল হয় না। তার মানে কি বলা হয়েছে যে আনুভূমিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন দুই টাইপের আছে, একটা ধরো এই টাইপের, একটা এই টাইপের উলম্ব, আর একটা আছে আনুভূমিক এইরকম। তো এইরকম যখন পরিবর্তন হয় তার মানে এটাতে কোনো পরিবর্তন হচ্ছে না, সেই কথাটা। আর উলম্ব যখন হয় এরকম করে ধীরে 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 উপরের দিকে, তখন সেটা কি হয়, পরিবর্তনশীল হয়। ওকে, সে কথাটাই বলা হয়েছে এখানে, আর তেমন কিছু না। সামাজিক নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হচ্ছে কি, সামাজিক সংহতি টিকিয়ে রাখা। সামাজিক সংহতি বলতে কি, সংগতি মানে কি, মিল। ঠিক আছে, সংগতি মানে হচ্ছে মিল। মানে একজন আরেকজনের সাথে সম্পর্ক যদি টিকে না থাকে সমাজের, তাইলে সামাজিক নিয়ন্ত্রণ রাখা টাফ। সামাজিক নিয়ন্ত্রণ রাখা যাবে না, সবাই সবার ক্ষতি করতে চাইবে, তখন কি সামাজিক ভাবে নিয়ন্ত্রণ থাকবে? থাকবে না। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ওকে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ওকে, তারপরে কি দেখো, ব্যাপক অর্থনীতির বিকাশ ঘটে পুঁজি এইটা খুবই ইম্পর্টেন্ট, যে অর্থনৈতিক বিকাশ ঘটে কোন ধরনের সমাজ ব্যবস্থায়? পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এখন এই পুঁজিবাদী বলতে কি বোঝানো হয়? পুঁজিবাদী বলতে বোঝানো হয় যে যেখানে মালিকানা, ঠিক আছে, যে অর্থের মালিকানা বা বিজনেস করবে মানুষ, এটার মালিকানা থাকবে প্রাইভেট পার্সন, মানে ওই স্পেসিফিক মানুষের উপরে, হ্যাঁ, পুঁজিপতিদের হাতে, কোনো গভর্নমেন্ট বা কোনো এগুলো থাকবে না। তো এখন ধরো আমি ব্যবসা করি, আমার হাতেই ক্ষমতা আছে কিভাবে টাকা আমি ম্যানেজ করব। তো আমি কি কখনো চাইবো আমার বিজনেস কখনো ডাউনে থাকুক? না। এই জন্য বলা হয় যে ব্যাপক অর্থনৈতিক বিকাশ ঘটে, মানে আমি যদি নিজের উন্নতির দিকেও চিন্তা করে ব্যবসা করি, ব্যবসায় লাভবান হই, তাইলে আলটিমেটলি দেশের উন্নতি হচ্ছে। দেশের উন্নতি হওয়া মানে কি, অর্থনীতির বিকাশ ঘটতেছে, মানে অর্থনীতির বিকাশ বা অর্থনীতির পরিবর্তন হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, পজিটিভ পরিবর্তন হচ্ছে। তো এই জন্য বলা হয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় অর্থনীতির বিকাশ ব্যাপক পরিমাণে হয়, অর্থনীতির বিকাশ মানে বিকাশটা অনেক বেশি বেশি হয়। ঠিক আছে, এইটাই এখানে বলা আছে। ওকে, হয়ে গেল। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। হুম, তারপরে কি দেখো, এখানে কি বলা আছে, সামাজিক নিয়ন্ত্রণের প্রাথমিক বাহন হচ্ছে কি পরিবার, মানে পরিবার হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের, এটা অবশ্যই ঠিক। তারপরে সামাজিক নিয়ন্ত্রণের অনানুষ্ঠানিক মাধ্যম হচ্ছে প্রথা, মানে ধরো একটা সমাজের সবাই সবাইকে সম্মান করে, ছোটবেলা থেকে তুমি দেখে আসতেছো, তার মানে তুমিও চাইবা ওই টাইপের মানুষ হওয়ার জন্য, তুমিও চাইবা সবাইকে সম্মান করার জন্য, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ওকে, তারপরে কি দেখো, সামাজিক নিয়ন্ত্রণের সবচেয়ে বেশি কার্যকর হলো সংবাদপত্র। মানে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা গেল যে, মানে এমন যদি হইতো যে তুমি কাউরে একটা খারাপ ভাষায় গালি দিছো, ওকে, তো সেইটা দেখা গেল যে একটা নিউজ পেপারে হেডলাইন করে দেওয়া হইলো যে এই ছেলে বা এই মেয়ে এর খারাপ ভাষায় গালাগালি করে, তুমি আর খারাপ ভাষায় গালাগালি করতে না, তোমার একটা নিয়ন্ত্রণ চলে আসতো। তো সেই কথাটা বলা হয়েছে যে এই যে সামাজিক নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর বুদ্ধি হচ্ছে তোমাকে মিডিয়ার মাধ্যমে প্রচার করে দেয়া। হ্যাঁ, এই যে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পোলা দেখলা না, চশমা পরে আসছে মারার জন্য, তো ও কি, ওর দেখা দেখি আর কি কেউ এগুলা করতে চাইবে? চাইবে না। তো এই হচ্ছে বিষয়। যে তোমাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তোমাকে ভাইরাল করে দিছে, এখন তুমি নিয়ন্ত্রণে থাকবা, তোমার দেখে আরো 4-5 জন এই কাজগুলো করবে না, করার আগে ভাববে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে এখানকার ফ্যাক্টর। ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার চ্যাপ্টার। আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাব, এই প্রশ্নগুলা তোমরা সুন্দর করে পড়বা। ওকে, এগুলা পড়বা, এগুলা পড়বা। এখন আসো সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে। ওকে, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হয়েছে এখন এটা আমরা দেখব। ওকে, সামাজিক প্রতিষ্ঠান, দেখো সমাজের চালিকা শক্তি হইলো সামাজিক প্রতিষ্ঠান। মানে ওই যে সামাজিক প্রতিষ্ঠান বলতে আমি কি বুঝাইলাম, ধরো বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন মাদ্রাসা, তো যাই থাক না কেন, যেগুলাই সমাজের জন্য কাজে লাগে বা সমাজের মধ্যে গড়ে ওঠে যেগুলাই,
ঠিক আছে, সেগুলাকে আমরা একটা একটা সামাজিক প্রতিষ্ঠান বলতে পারি, এবং এইগুলাই হচ্ছে সমাজের চালিকা শক্তি। সমাজটা চলবেই এই জিনিসগুলোর জন্য, সমাজটা চলবেই এই সব জিনিসের জন্য। ঠিক আছে, তারপরে কি দেখো সামাজিক চুক্তির মানে উদাহরণ হইলো কি, সামাজিক চুক্তির উদাহরণ হইলো বিবাহ। মানে মানুষ যে বিবাহ করে এটা একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হয়। এখন সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়া মানে কি, এটা একটা চুক্তি, যে তুমি একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছ, তোমরা পুরো লাইফ টাইম একসাথে কাটাবা, হ্যাঁ, এটা একটা চুক্তি। তো এই বিষয়গুলাকে বলা হয় কি, এগুলাকে সামাজিক চুক্তির মধ্যেও অন্তর্গত করা হয়, বা সামাজিক চুক্তির মধ্যেও এগুলাকে দেখানো যায়, এগুলাকে ফালানো যায়। ওকে, এইটা মাথায় রাখো, তাইলেই হবে। আর এদিক থেকে দেখো বিবাহ একটি ধর্মীয় চুক্তি, ওটা বলা আছে। তারপরে কি দেখো পরিবারের ধারণা। আচ্ছা, বিবাহ এবং তার প্রকারভেদে এটা আগে আমরা একটু দেখি কি বলা আছে। দেখো এগুলা পরীক্ষাতে আসে। হাইপারগামী শব্দের অর্থ হচ্ছে অনুলোম বিবাহ। এখন এই যে অনুলোম বিবাহটা প্রতিলোম বিবাহের কি বিপরীত। এখন প্রতিলোম বিবাহটা কি দেখো, নিচু বংশের পাত্র মানে ছেলে হইল, ছেলে যদি কি হয়, নিচু বংশের হয়, নিচু বংশের হয়, এবং পাত্রী যদি বা পাত্রী বা ধরো মেয়ে যদি হচ্ছে উঁচু বংশের হয়, তাইলে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হচ্ছে প্রতিলোম। তাহলে অনুলোম কি হবে, ছেলে হবে অবশ্যই বড় বংশের, উঁচু বংশের, মেয়ে হবে নিচু বংশের, এটাকে বলা হয় হচ্ছে অনুলোম। ওকে, অনুলোম এবং প্রতিলোম এই দুইটা জিনিস মনে রাখো, এগুলা পরীক্ষাতে আসতে পারে, এগুলো আসতে পারে। তারপরে কি দেখো একযোগামী শব্দের অর্থ হচ্ছে বহির্বিবাহ। ওকে, এই টার্ম গুলো আসতে পারে সমাজ বিজ্ঞানে, অনেক সময় এই যে টার্ম গুলা পারিভাষিক শব্দের জায়গায় দিয়ে দেয়, অনেক সময় এগুলো আসে, প্রিভিয়াস ইয়ারেও আসছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলেও বুঝতে পারবা। এই জন্য এগুলাকে এইভাবে তোমাদের জানতে হবে। ওকে, এগুলাকে এইভাবে জানা উচিত, এগুলাকে জানতেই হবে। তারপরে হচ্ছে ফ্যামিলি এন্ড ম্যারেজ এন্ড ফ্যামিলি, এই বই কার লেখা, নিম কফের লেখা, এগুলো মাথায় রেখো। তারপর দেখো সামাজিক সংগঠনগুলার কেন্দ্র হচ্ছে পরিবার, মানে পরিবার থেকেই সমাজ গঠিত হয়, সেই কথাটাই এখানে বলা হয়েছে। শিশুর সামাজিকরণের সূত্রপাত ঘটে ওই পরিবার থেকেই। শিশু না, শুধু পুরো মানব জাতির যে মানুষই হোক না কেন, তার সূত্রপাতটা ঘটে সামাজিকরণ। সামাজিকরণ মানে কি, সমাজের সাথে নিজেদেরকে, বা একজন মানুষ সমাজের সাথে যেভাবে নিজেকে খাপ খাওয়ায়া নেয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সামাজিকরণ। এখন এই সামাজিকরণটা অবভিয়াসলি কোথায় হবে, সামাজিকরণ অবভিয়াসলি আমাদের একটা পরিবারের মধ্যে হবে, সে কথাটাই বলা হয়েছে। দেখো শিশুর সামাজিকরণ প্রক্রিয়া, শিশুর সামাজিকরণের সূত্রপাত ঘটে কোথায়, পারিবারিক পরিবেশে, পারিবারিক একটা পরিবারের মধ্যেই তার সামাজিকরণ প্রক্রিয়াটা ঘটে, বা সামাজিকরণের ব্যবস্থাটা তার মধ্যে সৃষ্টি হয়। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার বিষয়। সো এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এগুলা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তারপরে কি দেখো এনসিয়েন্ট ল, এটা হেনরি সামার মেইনারের লেখা, এটা মনে রাখো। তারপর দেখো পরিবারের উৎপত্তি নিয়ে বিবর্তন তত্ত্ব মর্গানের, এগুলা কার কি। তারপরে পরিবারের প্রথম রূপ হইলো রক্তের সম্পর্কের, এগুলা মর্গানের মতে, তার যে থিওরিটা আছে সেইটা। তারপরে হচ্ছে দ্বিতীয় স্তর দেখো ক্যানসেঙ্গুইন পরিবার, দ্বিতীয় স্তর কি ক্যানসেঙ্গুইন পরিবার। তারপরে কি দেখো জ্ঞাতি সম্পর্কের বিবাহের মাধ্যমে গড়ে ওঠে হচ্ছে ক্যানসেঙ্গুইন পরিবার। এই ক্যানসেঙ্গুইন পরিবারের অস্তিত্ব আবিষ্কৃত হয় কি, পলিনেশীয়দের মধ্যে। ঠিক আছে, মানে এই কথাটা ক্যানসেঙ্গুইন পরিবার বলতে বোঝানো হয় যে নিজেদের মধ্যে, জ্ঞাতির মধ্যে। জ্ঞাতি বলতে কি নিজেদের ভাই বোন না, নিজের বলতে কি ধরো চাচাতো বোন, মামাতো বোন, এমন বোনদেরকে বিয়ে করা, এগুলাকে বলা হয় হচ্ছে ক্যানসেঙ্গুইন, মানে নিজ ফ্যামিলির মধ্যে। এগুলা অনেক সময় করা হয় সম্পত্তির জন্য। ঠিক আছে, যে নিজের সম্পত্তির নিজেদের মধ্যেই রাখবে, এই জন্য ধরো চাচার ছেলে নেই, তার বোনের মেয়ে আছে, ছেলে আছে, তো তাকে দিয়ে বিয়ে দিয়ে দিল। তো এই বিষয়গুলা হচ্ছে এখানে কাজ করে, এই বিষয়গুলা এভাবে হয় এখানে। ওকে, এটা মাথায় রাখো। ওকে, তারপরে এইদিকে দেখো, হুম, এইখানে বলা আছে দেখো আধুনিক বিশ্বে পরিবার হচ্ছে একক পরিবার। মানে একক পরিবার বলতে কি বোঝায়, যেগুলো যৌথ পরিবার না, মানে সেই একক পরিবারে ধরো তুমি, তোমার ওয়াইফ, তোমার বাপ মা এরকম থাকে, তো এইগুলাকে একক পরিবার, ছোট পরিবার বলে আর কি। আর যৌথ পরিবার তো জানোই, সবাই পুরো গোষ্ঠী মিলায় থাকানো হয়। তারপরে কি দেখো পারিবারিক প্রয়োজনে একাধিক স্ত্রী গ্রহণের রীতিটা চালু হয় ওই কৃষি কাজের জন্য। মানে কৃষি ভিত্তিক সমাজে কাজ করার জন্য অনেক লোকজন লাগতো, তো লোকজন বিয়ে শাদী বেশি করতো। দেখবা আগের লোকজন অনেকে দুইটা তিনটা করে ওয়াইফ, হ্যাঁ, তোমাদের দাদু টাদু যারা আছে গ্রাম এলাকায় তাদের দেখবা। তো এই হচ্ছে বিষয়, যে আগের যুগের লোকেরা এরকম দুইটা তিনটা করে বিয়ে করতো, এবং তাদের মধ্যে কোনো সমস্যাও ছিল না, দুই তিনটা বউ নিয়েই থাকতো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে কি দেখো আদিম সমাজের পরিবারের উৎপত্তি হয়েছিল কিসের প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে। আর্থিক প্রয়োজনে মানে পরিবারের প্রয়োজন, যে আমার ফ্যামিলি আমি একটা বানাবো যাতে করে আমার একটা আর্নিং মেম্বার
থাকে, যাতে করে আমরা একটা ভালো লাইফ লিড করতে পারি সবাই মিলে পরিশ্রম করে একই সাথে। তো এই প্রয়োজনগুলা থেকেই কি তৈরি হয়েছিল, সমাজের তৈরি হয়েছিল, ঠিক আছে। শিশু সর্বপ্রথম শিক্ষা পায় পরিবার থেকে, এগুলো বেসিক তথ্য। সুনাগরিক হিসাব গড়ে ওঠার পরিবার, মানে যে কোনো কিছুর বেসিক পরিবার হিসেবে কাজ করে। এই জন্য পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে এটার মূল ভিত্তি কি, পরিবার যদি অপশনে থাকে দেখবা ওটা পরিবারই অ্যান্সার হবে। আবার কি দেখো, বাংলাদেশের গ্রামীণ পরিবার ঐতিহ্যভাবে গড়ে উঠেছে। বাংলাদেশে এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের পরিবারগুলো দ্বিসূত্রীয় নীতি গ্রহণ করে আমেরিকান সমাজকে অনুসরণ করে। দ্বিসূত্রীয় নীতি বলতে ধরো দুইজন থাকবে, দুইজন, দুইজন কে কি, যে বিয়ে করবে সে এবং তার ধরো ওয়াইফ, এই দুইজন, মানে একটা খুবই ছোট পরিবার। আমেরিকান পরিবারগুলোতে, আমেরিকানে দেখবা এরকম যে 18 বছরের মধ্যেই ছেলেপেলে বিয়ে শাদী করে বাবা মারে ভুলে যাচ্ছে। হুম, আমেরিকাতে এমন আছে, অনেক আছে। তো সেইটাকে তারা হচ্ছে মানে দুই সূত্রীয় নীতি, দ্বিসূত্রীয় নীতি বা দ্বিসূত্রীয় স্টাইল, সেটা তারা ফলো করে। তো এই বিষয়গুলা এভাবে মনে রাখো, ওকে, তাইলেই হবে। এটাকে বলা হয় হচ্ছে দ্বিসূত্রীয় নীতি। তারপরে কি দেখো, সংঘবদ্ধ জীবনের সমাজ বন্ধনের প্রধান উপাদান পরিবার, সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে পরিবার, এগুলা দেখো মৌলিক চাহিদা পূরণ করে পরিবার, এগুলা। তারপরে কি দেখো, স্বামী স্ত্রী বেশি স্বাধীন জীবন যাপন করে নয়া পরিবারে। নয়া বাস পরিবার বলতে ওই যে দুইজন স্বামী এবং স্ত্রী মেলায়া যারা নতুন নতুন সংসার তৈরি করে, এই সংসারের মধ্যে অন্য কেউ নাই সেগুলাতে। ম্যারেজ অ্যান্ড মোরালস, এটা হলো বার্ট্রান্ড রাসেলের লেখা একটা বই, ওকে। এগুলা তোমরা ভালো করে দেখবা, এগুলা ভালো করে দেখবা। তারপরে দেখো, জ্ঞাতি সম্পর্কের ইংরেজি হচ্ছে কি, কিনশিপ, এটা মনে রাখো। জ্ঞাতি সম্পর্ক বলতে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয়, রিলেটিভস, ওকে। জ্ঞাতি বলতে এটাকে বোঝায়। তারপরে কি দেখো, বর্ণনামূলক জ্ঞাতি হয় একক পরিবারের উৎপত্তির সাথে। তো বিভিন্ন ধরনের জ্ঞাতি আছে, এগুলো এর দরকার নেই, জাস্ট জ্ঞাতি সম্পর্কের ইংরেজি কি এটা জানলেই হয়, এটাই পরীক্ষাতে আসে, আর তেমন বেশি আসে না। হুম, তো এই হচ্ছে এখানকার চ্যাপ্টার। আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। ওকে, ওকে। এখন দেখো, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান, মানে সমাজ জীবনে আমাদের বিভিন্ন জিনিস আছে যেগুলা প্রভাব বিস্তার করতে পারে। সেই জিনিসগুলো আসলে কি কি, সেগুলো আসলে কি কি, সেইখানে এগুলা আছে। হুম, এক এক করে আমরা দেখবো। আর প্রশ্নগুলা তো তোমরা অবভিয়াসলি দেখবা, চ্যাপ্টারের শেষে শেষে যে প্রশ্নগুলো আছে, আর নির্ভরে গিয়ে পরীক্ষা দিবা, ওকে। নির্ভরে গিয়ে সুন্দর করে পরীক্ষা দিবা। এই পিডিএফটা যাদের আছে তারা তো খুবই ভালো, কারণ এইখানে এই পিডিএফ থেকে পড়তেছো, ক্লাস করতেছো, তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিভিন্ন আহ কি বলে বোর্ডে আসা প্রশ্ন এইচএসসি, সেগুলা সলভ করতেছো। আবার সেই প্রশ্নগুলো কেমন পারবা সেটা তুমি টেস্ট দিবা গিয়ে নির্ভরে, হ্যাঁ। তো এইগুলা হচ্ছে খুবই সুবিধা। আবার নির্ভরে তোমাদের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করব, যেমন হচ্ছে মডেল টেস্টটাই হচ্ছে 10 টাইপের মডেল টেস্ট থাকবে, 10 টাইপ। 10 টাইপ বলতে এইখানে ধরো সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট, কম্বাইন সাবজেক্ট, সিঙ্গেল সাবজেক্ট, চ্যাপ্টার বেস, এই ধরনের ব্যাপক সুবিধা থাকবে আর কি। হুম, এগুলা নিজেরাই মক টেস্ট থেকে তোমরা ইজিলি দিতে পারবা, ওকে। এইখানে দেখো কি বলা আছে, গ্রীষ্ম প্রধান অঞ্চলের মানুষজন কেমন হয়, কালো হয়। শীত প্রধান অঞ্চলের সাদা হয়, সে কথাটাই বলা হয়েছে, শ্বেতাকার আর হচ্ছে কৃষ্ণবর্ণ। হুম, এগুলা এখানকার কি ইনফরমেশন আর তেমন জানা নাই। এদিকে দেখো, শিল্প নির্ভর সমাজে গোড়াপত্তন করে। শিল্প নির্ভর সমাজে কি, উৎপাদন কৌশলের পরিবর্তন, মানে শিল্প নির্ভর যে সমাজ ব্যবস্থাগুলো আছে তাদের তো অন্যদের থেকে বেটার উৎপাদন মেশিন থাকতে হবে, উৎপাদন কৌশল জানা থাকতে হবে, তাইলেই তো তারা বেটার আউটপুট দিতে পারবে। তো ওই সব জায়গা থেকেই বেসিক্যালি শিল্প নির্ভর যে সমাজগুলো আছে সেইগুলাতে এই উৎপাদনের কৌশলটাও ধীরে ধীরে পরিবর্তনশীল, ঠিক আছে। তারপরে দেখো, বংশগতির ধারক কি, ডিএনএ। তারপরে যে লাই লাইসোকো কি বলা আছে, লাইসং এটা কৈজম, হ্যাঁ, লাইসেং কৈজম, এটা উদ্ভাবন হয় কোথায়, সোভিয়েত ইউনিয়নে, রাশিয়াতে। হ্যাঁ, এটাই রাশিয়াতে উদ্ভাবন হয়। এটা কি কি করে দেখো, ক্রোমোজোম, জিন, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে এইটার মাধ্যমে, ওকে। তো যাই হোক, এগুলা তো এখানকার বিষয়। আর এখানে দেখো কি বলা আছে, মানুষের অর্জিত আচরণ হচ্ছে সংস্কৃতি, ঠিক আছে। মানুষের অর্জিত আচরণ মানে কিভাবে সে কোন কালচারে বড় হয়েছে, এটাই তার হচ্ছে সংস্কৃতি। কিছু ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠে হচ্ছে গোষ্ঠী, মানে গোষ্ঠীর সাইজটা একটু ছোট হয়, এই কথাটাই এখানে বলা হয়েছে।
ওকে, তো এইগুলা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা চ্যাপ্টার অত গুরুত্বও না, তারপরেও আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা দেখলে অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো হিউজ প্রশ্ন আছে, এই যে এগুলা, এইখানে হিউজ হিউজ প্রশ্ন, অনেক প্রশ্ন। এই চ্যাপ্টারের প্রশ্নগুলা পড়লেও তোমাদের আর কোনো কিছু লাগবে না। এবং এই যে এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো, সামাজিকরণ, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, সামাজিকরণ প্রক্রিয়া, এটা মাথায় রাখো। সামাজিকরণ বলতে কি বোঝানো হয়? সামাজিকরণ বলতে একজনের একটা সমাজের সাথে কি করার প্রক্রিয়া, খাপ খাওয়ায়া নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়া। এখন সামাজিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে শিশু আর কি বড় হয়। একটা মানে কি বলে, একটা ট্রানজিশন পিরিয়ড বলতে পারো সামাজিকরণ। কারণ এইখানে সমাজটা কিভাবে চলে, তুমি কোন সমাজে থাকতেছো, সেই সমাজের কালচার গুলা কেমন, সেগুলো আসলে শিশুরা দেখে দেখে শেষে মানে শিখে ফেলে। এটাকে বলা হয় হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়ার একটা ধরন। ওকে, তো এইখানে দেয়া আছে দেখো, সামাজিকরণ একটা আজীবন প্রক্রিয়া। মানে তুমি যেখানেই যে সমাজেই থাকো না কেন, এটা চলতেই থাকবে চলতেই থাকবে, একদম তুমি জন্মের পর থেকে একদম লাস্ট পর্যন্ত এগুলা সুন্দর করে চলতেই থাকবে। ওকে, সামাজিকরণ তৈরি হয় ব্যক্তির আকাঙ্ক্ষা, বিভিন্ন ধরনের জিনিস। সামাজিক, দেখো এখানে বলা আছে সামাজিক দর্পণ হিসাবে কাজ করে কি সঙ্গী দল, মানে শিশুদের সামাজিক দর্পণ হিসাবে কাজ করে। শিশুদের সঙ্গী দল বলতে শিশুরা যেসব শিশুদের সাথে ঘোরে তাদের মতো করেই তারা আচরণ করার ট্রাই করে। হ্যাঁ, এই জন্য বাচ্চাদেরকে ঠিকঠাক লোকের সাথে ঘুরতে দিবা, ঠিকঠাক সঙ্গী দল সিলেক্ট করে দিবা। তারপরে কি দেয়া আছে দেখো, রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে সমাজ কি হয়, পরিবর্তন হয়। তারপরে এইদিকে বেসিক কিছু জিনিস আছে, গ্লোবালাইজেশন শব্দের অর্থ কি, এগুলা খুবই সহজ জিনিস, এগুলা তোমরা ইজিলি পারবা। ওকে, এগুলা ইজিলি ইজিলি পারা যাবে। ওকে, এখন আমরা দেখবো সামাজিক স্তর বিন্যাস এবং অসমতা। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সামাজিক স্তর বিন্যাস। তো আমরা তো দেখছি না, কার্ল মার্কসের ওই যে কিছুক্ষণ আগে দেখলাম যে বিভিন্ন স্তর আছে, তার মধ্যে প্রথম স্তর হচ্ছে দাস সমাজ। তো এইরকম সামাজিক স্তর বিন্যাস বলতে একটা সমাজে তো অনেক মানুষ থাকে, তো সেই মানুষগুলার কে কোথায় বসবাস করবে, এটাই হচ্ছে সামাজিক মানে স্তর বিন্যাসের মূল কথা। যে এই মানুষগুলা এখানে, এই মানুষগুলা এখানে, তো এইভাবে এইভাবে ধাপে 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 মানুষগুলা বসবাস করবে। এগুলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের মূল কথা বা হচ্ছে মেইন থিম। ওকে, এগুলা সামাজিক স্তর বিন্যাসের মূল কথা। তো সেই জিনিসটাই আমরা এখন সুন্দর করে দেখার ট্রাই করব। ওকে, তো এইখানে দেখো কি বলা আছে, সামাজিক স্তর বিন্যাসের প্রধান কারণ কি, অর্থনৈতিক উপাদান। মানে তোমার টাকা কম, তোমার টাকা কম, তুমি নিম্ন স্তরে বসবাস করবা, তোমার টাকা বেশি, তুমি একদম এই যে সমাজের সর্বোচ্চ লেভেলে বসবাস করবা। এই কথাটাই বলা হয়েছে সামাজিক স্তর বিন্যাসে, এই কথাটাই বলা হয়েছে। তারপরে কি দেখো, সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন হইলো দাস প্রথা। মানে সামাজিক স্তর বিন্যাসের একদম মানে কি বলে, একদম প্রথম বলতে একদম সবার নিচের দিকে থাকে দাস প্রথা। ওকে, এটা আছে, এই কথাটাই এখানে বলা হয়েছে, এই কথাটাই এখানে বলা হয়েছে। তারপরে এইদিকে দেখো, দাসদের কি বলা হয়েছে, দাসদের উৎপাদনের হাতিয়ার হিসাবে ব্যবহার, উৎপাদনের জীবন্ত হাতিয়ার বলেছেন হচ্ছে অ্যারিস্টটল। মানে কি বলা হয়েছে, অ্যারিস্টটল বলছে যে আগে তো হচ্ছে দুইটা শ্রেণীর মানুষ ছিল, নাগরিক শ্রেণী যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো, আর এক শ্রেণীর মানুষ ছিল যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো না বা যারা যুদ্ধে পরাজিত হইতো তাদেরকে দাস হিসাবে রেখে দেওয়া হইতো। সেই দাসেরা কি করতো, তারা কি বসে বসে খাইতো না, তারা এই ধরনের উৎপাদন যে বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলাতে তারা কাজ করতো। এই জন্য দাসদেরকে উৎপাদনের হাতিয়ার বলা হয়েছে। এটা কে বলছেন, এটা বলেছেন হচ্ছে অ্যারিস্টটল। এটা কার কথা, এটা হলো অ্যারিস্টটলের কথা। ঠিক আছে, এটা মাথায় রাখো। তারপরে কি দেখো, যুদ্ধে পরাজিত, এই যে কথাটা বললাম, যুদ্ধে পরাজিত দাস বানানোর পক্ষে যুক্তি দেয় অ্যারিস্টটল। দাস প্রথা বিলোপে ভূমিকা রেখেছেন রোমান দার্শনিকেরা। গৃহদাস প্রথা প্রচলিত ছিল এই ভারতে। মানে এই যে ঘরের মধ্যে গৃহের কাজ টাজ করার জন্য যে দাসগুলাকে রাখা হইতো, এগুলো ভারতীয় সমাজে প্রচলিত ছিল। মধ্যযুগে ইউরোপের ভূমি ছিল ক্ষমতা এবং মর্যাদার উৎস। সামাজিক স্তর বিন্যাসে এই যে এটা তো পড়ছি। তারপর সামন্ত সমাজের প্রথম শ্রেণীর অ্যাসেট হচ্ছে যাজক শ্রেণী। মানে এই কথা বলা হয়েছে, সামন্ত সমাজ বলতে ওই যে যে সমাজে জমিদাররা বেসিক্যালি অনেক পাওয়ার হোল্ড করতো, সেগুলো হচ্ছে সামন্ত সমাজ। ওকে, ভূমি যাদের জমিদার তারা, তো তারা ছিল কি প্রথম শ্রেণীর যাজক, মানে তাদেরকে হচ্ছে প্রথম শ্রেণীর মানে যাজক বলা হইতো আর কি, প্রথম শ্রেণীর অ্যাটেস্ট বলা হইতো। ঠিক আছে, তারপরে কি বলা আছে দেখো, সামাজিক সমাজে তৃতীয় শ্রেণীর কি বলা আছে, তৃতীয় শ্রেণীর অ্যাটেস্ট হিসাবে কারা থাকে, তারা থাকে হচ্ছে জনগণ, মানে সাধারণ মানুষ। ওকে, কোথায় এটা, জনগণ বা সাধারণ মানুষ তৃতীয় শ্রেণী হিসাবে, হ্যাঁ দেখো সাধারণ শ্রেণী, সাধারণ মানুষজন। ইউরোপে সামন্ত সমাজের বিলোপ ঘটে কখন, ইউরোপে চতুর্থ শতাব্দীতে। ওকে, এটা মাথায় রাখো। তো এগুলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের বেসিক এগুলা বিষয়। আর এই যে এটা একটু মনে রাখো, এটা দাগানো হয়নি। সামাজিক স্তর বিন্যাসের কেন্দ্রীয় তত্ত্ব সম্পর্কে তথ্য প্রদান করেন কে, পার্সনস।
টেলকট পারসন, টেলকট কি, টেলকট পারসন। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা পরে দাগায় নিও। তারপরে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোথায়? রাশিয়ায়। রাশিয়ায় সমাজতন্ত্র, ওই সমাজতন্ত্র যেটা বুঝাইলাম, যে সামাজিক মালিকানা বা সমাজের যে জমি জমা গুলা আছে এগুলার মালিকানা হচ্ছে গভর্নমেন্ট, আর সবাই হচ্ছে ওইটাতে শ্রমিক হিসাবে কাজ করবে, এমন টাইপের একটা জিনিস। এটা হলো সমাজতান্ত্রিক। এগুলো এক কেন্দ্রিক দেশে বা এগুলা হচ্ছে একনায়কতন্ত্রে এগুলা চলে, খুব ভালো চলে, কিন্তু অন্যান্য জায়গায় এগুলা চলে না। ওকে, তারপরে দেখো মার্ক্সের দ্বন্দ্বমূলক তত্ত্ব এসেছে বস্তুবাদ থেকে। ওকে, মার্ক্সের দ্বন্দ্বমূলক তত্ত্বগুলা কি, বস্তুবাদ। এখন দ্বন্দ্বমূলক বস্তুবাদ এগুলো বুঝতে গেলে একটু টাইম লাগবে, তো এই জন্য জাস্ট মনে রাখো যে মার্ক্সের দ্বন্দ্বমূলক এবং বস্তুবাদ তত্ত্বগুলা কোত্থেকে আসছে। এই এগুলা হচ্ছে দ্বন্দ্বমূলক তত্ত্ব থেকে আসছে, এই বস্তুবাদ তত্ত্বগুলা, ঠিক আছে। তারপরে এইদিকে আছে দেখো, এইখানে কি বলা আছে, দ্য ডিভিশন অফ লিভার ইন সোসাইটি, এটা কার লেখা? এটা হচ্ছে এমিল ডুরখাইমের লেখা। এটা কার লেখা? এটা এমিল ডুরখাইমের লেখা। তারপরে এই জায়গাতে দেখো কি বলা আছে, যে শ্রেণী অসমতার কথা অস্বীকার করেছেন কার্ল মার্কস, মানে শ্রেণী অসমতা নাই, এটা কার্ল মার্কসের মতে বলা হয়েছে। তো এক একজন এক এক কথা বলছেন, তো এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও আসতে পারে দেখে তোমাদেরকে দাগানো দেওয়া হয়েছে। ওকে, তারপরে কি দেখো, ডিভিশন অফ লেবার ইন সোসাইটিটা বলা হয়েছে। মার্কসের মতে সর্বহারী, এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট, কি বলা আছে, কার্ল মার্কসের মতে সর্বহারা শ্রেণীকে শোষণ করে কে? সর্বহারা শ্রেণীকে শোষণ করে কে? কোথায় গেল? সর্বহারা শ্রেণীকে শোষণ করে হচ্ছে এই জায়গাতে আছে, হ্যাঁ, এই যে এইখানে মালিক এবং পুঁজিপতিরা। মানে সর্বহারা শ্রেণী বলতে কি বোঝানো হয়? সর্বহারা শ্রমিক শ্রেণী বলতে যারা শ্রমিক শ্রেণী, তাদেরকে সবসময় শোষণ করে কে? মালিকেরা। সেই কথাটাই এখানে বলা আছে, ঠিক আছে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ওকে, এইখান থেকে এটা। আর এইখান থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, দেখো, পরিবেশ নারীবাদ। পরিবেশ নারীবাদ এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন কে? সর্বপ্রথম ব্যবহার করে কি? ফ্রাঁসোয়া দায়েবনে, তিনি হচ্ছে সর্বপ্রথম এই পরিবেশ নারীবাদী এই কথাটা ব্যবহার করে। পরিবেশ নারীবাদী শব্দটি প্রথম ব্যবহার হয় 1974 সালে। ওকে, এটা মনে রাখো। তারপরে কি দেখো, এজিম শব্দের অর্থ কি? বয়স বৈষম্য। এজিম শব্দের অর্থ বয়স বৈষম্য। ওকে, এগুলো মনে রাখো, তাইলেই হবে। আর এদিক থেকে লাগবে না তেমন, হুম, লাগবে না তেমন। আমরা দেখি, আমরা একটু দেখি, হুম, ওকে। এখন দেখো, বিচ্যুতি আচরণ এবং অপরাধ, মানে আমাদের যে বিভিন্ন ধরনের আচরণগুলো আছে, মানুষের সমাজে তো চলতে ফিরতে গেলে অনেকে ধরনের খারাপ আচরণ করে, বা যেগুলো হচ্ছে মেনে নেওয়ার মতো না, বিচ্যুতি, ঠিক আছে। সেই ধরনের আচরণগুলা সম্পর্কে আমরা একটু দেখার ট্রাই করব, সেই ধরনের আচরণগুলা কি, বা সেই ধরনের আচরণগুলা কিভাবে আসে সেটা আমরা একটু দেখব। বিচ্যুতিমূলক আচরণ এইখানে কোথায়? ও, বিচ্যুতিমূলক আচরণে আমাদের কি টেক্সট দেয়া নাই? টেক্সট দেয়া হয়নি, হুম, দেখি। আচ্ছা, আমি তোমাদের একটু ধারণা দিই বিচ্যুতিমূলক আচরণের। টেক্সট দেয়া নেই, না থাক, নো প্রবলেম। দশম দেখি, হ্যাঁ, টেক্সট কি দেয়া নেই? হুম, আচ্ছা, আমি তোমাদের ধারণা দিই, তাইলে তোমরা বুঝতে পারবা এটাতে বিচ্যুতিমূলক আচরণগুলো কি। দেখো, একটা সমাজে বসবাস করতে গেলে এক একটা মানুষ এক এক সময় এক এক জায়গায় অপরাধ করতে পারে। এই বিচ্যুতিমূলক আচরণ বলতে যেগুলো আসলে গ্রহণযোগ্য আচরণ না সমাজের জন্য, যেগুলো গ্রহণযোগ্য আচরণ, যেমন তোমাদের যদি আমি উদাহরণ দিই, কিশোর অপরাধ, হ্যাঁ, কিশোর অপরাধ, ছোট বাচ্চাদের থেকে যদি আমরা শুরু করি, কিশোর অপরাধ এটা একটা বিচ্যুতিমূলক আচরণ। তারপরে ধরো যারা বিজনেস করে বা যারা ধরো কর ফাঁকি দেয়, এটা এক ধরনের বিচ্যুতিমূলক আচরণ, মানে যেগুলা সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না, নীতি নৈতিকতার দিক থেকে তোমার কাছে ঠিক মনে হইতেছে না, নীতি নৈতিকতার দিক থেকে যে জিনিসগুলা কখনোই ঠিক নয়, অ্যাকসেপ্টেবল না, সেই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ। তো এই বিচ্যুতিমূলক আচরণগুলা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, সেগুলা এখানে দেখবা। যেমন দেখো, এই যে এইখানে বলা আছে কি কি ধরনের অপরাধ, ঠিক আছে, সেই অপরাধগুলা তোমরা দেখবা। এই দেখো এইখানে বলা আছে,
যে কোন অপরাধ সাধারণত বহু ব্যক্তির সমন্বয়ে গঠিত হইলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় দেখো মানে কি বলা আছে দেখো, সংগঠিত অপরাধ। তো এগুলা তোমরা এমসিকিউ গুলা যখন পড়বা তখন বুঝতে পারবা, এটা টেক্সট না পড়লেও তোমরা ইজিলি বুঝতে পারবা। তো এইভাবে দেখবা কত প্রকার, কি কি, কোন ধরনের অপরাধ গুলাকে কি বলে, এই অপরাধের উদাহরণ বলা হবে, একটা উদাহরণ দিয়ে বলা হবে এটা কোন ধরনের অপরাধ, এই যে এমন যে প্রশ্নটা দেখলাম। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, সো এই জিনিসটা মাথায় রাখো, এইটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা এখান থেকে পড়ে নিবা, এটা এখান থেকে পড়ে নিবা, এটা এখান থেকে পড়ে নিবা, ওকে? এখন আমরা আজকে লাস্ট চ্যাপ্টার এইটার, এটা আমরা পড়বো, পড়ে ফেলবো, হ্যাঁ, এটা আমরা পড়ে ফেলবো। কি সামাজিক পরিবর্তন, অর্থাৎ সমাজ কিভাবে আসলে পরিবর্তন হয়। সবকিছুই তো পরিবর্তনশীল, সমাজ আসলে কেন পরিবর্তন হবে না? ওই যে আগের দিনে আমি তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, বললাম না যে একটা মানে গ্রাম এলাকায় ওয়েস্টার্ন কালচার যারা ফলো করে এখন তাদেরকে অনেক খারাপ মনে করা হয়, কিন্তু আজ থেকে 50 বছর পরে এগুলাকে অত খারাপ মনে করা হবে না। এগুলা হচ্ছে সামাজিক পরিবর্তনের ফল, মানে সামাজিক সমাজটাকে ওইভাবেই অ্যাকসেপ্টেড, নর্মালাইজ করে নেওয়া হবে। এগুলা হচ্ছে সময়ের সাথে পরিবর্তন হয়, সেই কথাটাই বলা হয়েছে। দেখো, সামাজিক পরিবর্তন বলতে, সামাজিক পরিবর্তন হইলো সমাজ কাঠামোর পরিবর্তন। সমাজ কাঠামো বলতে কি, মানুষের চিন্তা ভাবনা, সমাজ কাঠামোর মধ্যে তো মানুষের দৃষ্টিভঙ্গি, এগুলা সবকিছু আছে। এগুলার পরিবর্তন হইলে সেটাকে বলা হবে কি সামাজিক পরিবর্তন। তারপরে দেখো, সামাজিক পরিবর্তন হলো সর্বজনীন বিষয়, মানে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সব সমাজই পরিবর্তন হয়, সব সমাজই পরিবর্তন হবে, ঠিক আছে? তারপরে ক্যারেক্টার এন্ড সোশ্যাল চেঞ্জ, এটা কার লেখা? মিলের লেখা। তারপরে হচ্ছে সোসাইটি, এটা ম্যাকাইভার ও পেজের লেখা, ঠিক আছে? সতীদাহ প্রথা রোধ করেন কে? রাজা রামমোহন রায়। মনে রাখো এগুলা, এগুলা পরীক্ষাতে আসতে পারে, এগুলা নর্মালি ডাইরেক্ট প্রশ্ন আর কি। হুম, এগুলো বোঝার কিছু নাই। তারপরে কি দেখো, সামাজিক পরিবর্তনের অন্যতম বৈশিষ্ট্য হইলো বৈচিত্র্য, এটা গেলা আমরা আগেই পড়ছি। মার্ক্সবাদীরা সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যা করতেন অর্থনীতির ভিত্তিতে, ওকে? এগুলা কি ইনফরমেশন। প্যারাডো ইতালির একজন সমাজবিজ্ঞানী ছিলেন। এই দেখো, মুদ্রার প্রচলনের ফলে উদ্ভব হয় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত মালিকানা। ওই যেটা বললাম যে পুঁজিপতিরা, ঠিক আছে, পুঁজিপতিরা কি করে, ব্যক্তিগত উন্নতির জন্য তারা কাজ করে যায় এবং আলটিমেটলি তারা ব্যক্তির উন্নতি করার সাথে সাথে সমাজেরও উন্নতি করে। কিন্তু এই পুঁজিপতির মানে পুঁজিবাদী ব্যবস্থার একটা প্রবলেমও আছে, একচাটিয়া যদি তারা হয়ে বিভিন্ন দাম টাম বাড়ায় দেয় তাইলে কিন্তু জনসাধারণের জন্য ক্ষতি হয়, ঠিক আছে? তারপরে কি দেখো, সামাজিক পরিবর্তনের চক্রাকারের মতামতটা কার? চক্রাকারের মতামত বলতে একটা চক্রাকারের সমাজটা কিভাবে গঠিত হয়, চলে একটা সার্কেল ওয়েতে, সেইটাই এই তত্ত্বের মধ্যে দিয়ে আছে। এটা প্যারেটোর একটা তত্ত্ব, ওকে? এই যে এরকম করে যে সমাজ এখান থেকে এখানে আসে, এখান থেকে এইখানে, এইখান থেকে এখানে, এইখান তোল, এভাবে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, সে কথাটাই এটা বলা হয়েছে, ওকে? এভাবে। তারপরে সোশ্যাল চেঞ্জ আফগার্নের লেখা, তো এইগুলা এখান থেকে তোমরা দেখবা আর এখানের প্রশ্নগুলা দেখবা। এই হচ্ছে তোমাদের প্রথম পত্র, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পত্র। আর এই নির্ভর ডট নেটে গিয়ে তো টেস্ট দিতে পারবা, পরীক্ষা দিতে পারবা, এখানে গিয়ে সুন্দর করে পরীক্ষা টরীক্ষা দিবা, ওকে? আর আমাদের তো এই যে এগুলা কোর্সের ক্লাস আর কি, দেখো কত সুন্দর সুন্দর করে সাজানো আছে। যেমন এইখানে এইগুলা তো তোমরা দেখছো, এই যে এই ক্লাসগুলো আমার 1 ঘন্টা 28 মিনিট, 1 ঘন্টা 41 মিনিট, 1 ঘন্টা 4 মিনিট, টপিক ক্লাস, টপিক ক্লাস, এভাবে ওয়েবসাইটে সাজানো থাকে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের প্রথম পত্র শেষ, তাই না? এটা আমাদের পরিণতি প্রথম পত্র শেষ। এখন আমরা 2-3 মিনিটের একটা ব্রেক নিব। ব্রেক নেওয়ার পরে তারপরে আমরা বেসিক্যালি কি করব, আমরা চলে আসবো, তাই না? আমরা একটা ব্রেক দেই। ব্রেক টাইম কত? 4টা 32 পর্যন্ত, ওকে? 5 মিনিটের একটা ব্রেক। এরপরে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রটা শুরু করে দেব, ওকে?
আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে এখন শুরু করে দিই না? আমরা তাইলে এখন সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র এই সাবজেক্টটা সুন্দর করে শুরু করে দিই। আমাদের আর 1 ঘন্টার মতো টাইম লাগবে। আহ তাইলে আমরা সুন্দর করে শেষ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করে দিই। ওকে, তো দ্বিতীয় পত্রটা আসলে প্রথম পত্রের মতো অতটা টার্ম ভিত্তিক না, এগুলো আমাদের অন কাইন্ড অফ মুখস্থ টাইপের। তোমরা আর্টসের যে কোনো সাবজেক্টে দেখবা দ্বিতীয় পত্রগুলো হচ্ছে মুখস্থ টাইপের জিনিস বেশি থাকে, মানে ডাইরেক্ট জ্ঞানমূলক আকারে বেশি থাকে। ওকে, তো তারপরেও আমরা একটু যেগুলো কমপ্লেক্স জিনিস আসবে সেগুলাকে তো অবশ্যই অবশ্যই বোঝার ট্রাই করব, তাছাড়া আমাদের কিন্তু হবে না। ঠিক আছে, এইখানে দেখো কি বলা আছে, বাংলাদেশের সমাজ চর্চায় পটভূমি। তো বাংলাদেশের সমাজ চর্চা কিভাবে হইলো, কোন জায়গায় কত সালে চালু হয়েছে সমাজ বিজ্ঞান, এই সমস্ত জিনিসগুলা ইতিহাসগুলা প্রেক্ষাপটগুলা সুন্দর করে দেয়া আছে। তো এগুলো আমি সুন্দর করে তোমাদের দাগায় দিছি। যেমন দেখো, অর্থশাস্ত্রের রচয়িতা কে, আইনি আকবরী গ্রন্থ কে করছে, ভারত তত্ত্ব এগুলা কার, রয়্যাল এশিয়াটিক সোসাইটি, এগুলো তোমরা দেখবা। তারপরে দেখো সমাজ চর্চায় বাংলাদেশের কোথায় কখন চালু হয়ে গেছে সেইগুলা এখানে সুন্দর করে দেয়া আছে। তো এগুলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে, এগুলা আসলে বোঝানোর তেমন কিছু নাই, এটা তোমরাও জানো। তো এইখানে এই জিনিসগুলো দেয়া আছে। যেমন দেখো, সমাজ সমীক্ষণ এটা কার লেখা, নাজমুল করিম। ওই যে নাজমুল করিমকে আসলে সমাজ বিজ্ঞানের বাংলাদেশের জনক বলা হয়, বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনক। ঠিক আছে, তিনি আসলে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের এই প্রথাটা তিনি আসলে চালু করছেন। তিনি যদিও রাষ্ট্রবিজ্ঞানের টিচার ছিলেন, কিন্তু তিনি সমাজ বিজ্ঞানটাকে ভালো করে উপলব্ধি করতে পারতেন, এই জন্য সমাজ বিজ্ঞানের যাত্রাটা তার হাত ধরেই চলে আসছে। ওকে, তো এইগুলা লেখা আছে, তো এগুলা তোমরা একটু দেখবা, তাইলে তোমরা এটা বুঝতে পারবা। প্রথম অধ্যায়গুলাতে এইসব জিনিসই দেয়া থাকে, এগুলা অত কমপ্লেক্স কোনো জিনিস দেয়া থাকে না। হুম, ওকে, এখন আমরা পরবর্তী জিনিসগুলো দেখবো। ওকে, পরবর্তী চ্যাপ্টার এইখানে দেখো, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ এবং সভ্যতা, এইটা খুবই 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 ইম্পর্টেন্ট। এইটা যখন তোমরা সাধারণ জিকে পড়তে যাবা তখনও এই জিনিসটা তোমার আছে, বা এই জিনিসটা থেকে প্রশ্ন আসে। ওকে, যে আহ, মানে বিভিন্ন যুগ আছে, সেই যুগের বিভিন্ন জিনিস আমরা দেখছি, সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমরা সমাজ ব্যবস্থাকে ভাগ করছি। এই জিনিসগুলা তোমরা মানে নর্মাল জিকে যখন পড়বা বাংলাদেশ বা আন্তর্জাতিক অংশ, তখন এগুলার মধ্যে আসে, বিশেষ করে আন্তর্জাতিক অংশগুলোর মধ্যে এগুলো আছে। তো আমরা চলো দেখি। তো এইখানে আছে দেখো, আর্কিওলজি। আর্কিওলজি শব্দের অর্থ হচ্ছে প্রত্নতত্ত্ব। আর্কিওলজি শব্দের অর্থ হইলো কি? প্রত্নতত্ত্ব। আর্কিওলজি শব্দের অর্থ কি? প্রত্নতত্ত্ব। ওকে, তো এইগুলা আসছে, এগুলা দেখবা। তারপর দেখো, এনসিয়ান সোসাইটি, এই গ্রন্থের লেখক কে? এই গ্রন্থের লেখক হচ্ছে লুইস হেনরি মর্গান। এই গ্রন্থের লেখক কে? লুইস হেনরি মর্গান। তারপরে এইখানে দেখো, প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য কি? ইতিহাস খোঁজা। মানে তোমাদের কি মনে হয় যে প্রত্নতত্ত্ব একটা হাড়ি বের করলো, সে হাড়িটা বিক্রি করে দিবে দাম বেশি? বিষয়টা এমন না। প্রত্নতত্ত্বের মানে মেইন উদ্দেশ্য হইলে, একটা পয়সা পাইলে এটার উদ্দেশ্য হইলে এটা গবেষণা করে দেখা এটা মাটির নিচে কত বছর ধরে আছে, এবং এই টাইপের মুদ্রাগুলা কারা ব্যবহার করতো। তার মানে ইতিহাস জানার জন্য আমরা আসলে প্রত্নতত্ত্বগুলা নিয়ে গবেষণা করি, বা প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করা হয়। এই দেখো, প্রত্নতাত্ত্বিক উৎস হিসাবে কাজ করে প্রাচীন সাহিত্য এবং ইতিহাস গ্রন্থ। মানে এই যে ইতিহাসগুলো কিভাবে তৈরি হয়েছে, এগুলা প্রত্নতত্ত্ব। মানে যে জিনিসগুলো আমরা পাই মাটির নিচ থেকে বলো, মাটির উপর থেকে বলো, যেখান থেকে হোক না কেন, পুরোনো জিনিসপাতি পাই, সেইগুলোর উপর ডিপেন্ড করেই গবেষণালব্ধ একটা আমরা রেজাল্ট বের করি, এবং তার উপর প্রিজিউম করে, তার উপর অনুমান করে আমরা কিছু ধারণা দেই। ঠিক আছে, সেইগুলার ভিত্তিতেই আসলে এই যে মানে এই জিনিসগুলা, প্রত্নতত্ত্বের বিষয়গুলা আমরা সুন্দর মতো জানতে পারি, সুন্দর মতো কি আমাদের জানা সম্ভব হয়। ঠিক আছে, দেখো, প্রত্নতত্ত্বের বিভিন্ন সময়কাল, এইটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখবা। ওকে, এইটা থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি, তোমাদের আসবে এইগুলা থেকে। দেখো, লিখিত উপাত্তের মাধ্যমে রচিত, এটা হচ্ছে ধাতু যুগের সাথে সম্পর্কিত। মানে আমরা যে লিখিত বিভিন্ন উপাদানগুলা পাই, এগুলা ধাতু যুগ, ব্রোঞ্জের যুগ, বিভিন্ন ধাতু যুগ, এই যুগগুলাতে লিখনের উৎপত্তি হয়। তার মানে কখন আমরা এটা কেমনে বুঝলাম? কারণ আমরা এই যে বিভিন্ন যে ধাতুর যে জিনিসগুলা পাইতাম, ওগুলাতে লেখা থাকতো। তার মানে আমরা ওইটা দেখে বুঝলাম যে যখন এই যে ধাতুর যুগটা ছিল, তখন মানুষ লিখতে জানতো, তারা লিখতে পারতো। তো এই যে লোহার উপরে লেখা, ধাতুর উপরে লেখা, এইগুলা দেখেই কিন্তু আমরা একটা ধারণা পাইছি যে এই যুগের মানুষরা লেখা জানতো। তার মানে আমরা কি এখান থেকে উদ্ভাবন করতে পারলাম? এখান থেকে উদ্ভাবন করতে পারলাম যে এই সময়ের লোকজনরা কি লেখালেখি করতে পারতো। তো এইভাবে কিন্তু প্রত্নতত্ত্বের আবিষ্কারগুলা হয়, বা প্রত্নতত্ত্বের বিষয়ে মানে ব্যাপারগুলো আসলে ঘটে। ঠিক আছে, এইভাবে এই একটা স্ট্র্যাটেজিতেই। ওকে,
এগুলা এখানে দেয়া আছে। তারপর দেখো প্রাচীন প্রস্তর যুগ, মানে কয়েকটা যুগে আসলে ভাগ করা হয়েছে যে আমাদের প্রাচীন টাইম গুলাতে। তার মধ্যে আসলে আর একটা হইলো প্রাচীন প্রস্তর যুগ, মানে বিভিন্ন যুগ আছে তার মধ্যে মানে প্রথমের পুরনো যুগ সেটা হইলো কি প্রাচীন প্রস্তর যুগ। এই যুগের কি কি দেখো বৈশিষ্ট্য আছে, এগুলা খুবই ভালো করে মুখস্থ করতে হয়। দেখো প্রস্তর যুগের মাধ্যমে সবচেয়ে দীর্ঘ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মানে প্রস্তর যুগগুলোর মধ্যে এই যে পেলিওলিথিক, ইংরেজিতে এটাকে বলা হয় পেলিওলিথিক, ঠিক আছে। যে এই যুগগুলোর মধ্যে সব থেকে প্রাচীন হইলো এই যে প্রাচীন প্রস্তর যুগ, এটা সব থেকে দীর্ঘ, এটা বেশি সময় ধরে এক্সিস্ট করতো। এই সময়ের উল্লেখযোগ্য হাতিয়ার কি কি দেখো, দা, হাড়, তারপরে হচ্ছে হাত কুড়াল, এইগুলা। এই সময় দেখো ভাষা, মানুষ হচ্ছে অক্ষরবিহীন ছিল প্রাচীন প্রস্তর যুগে। তারপর প্রাচীন প্রস্তর যুগের প্রধান আদিবাসী ছিল নিওডার্থাল মানুষ। তার মানে কি সব থেকে প্রাচীন মানবদের নাম কি, এই জায়গা থেকে তোমাদের পরীক্ষাতে আসলে তখন বলবা কি নিওডার্থাল মানুষ। তারপরে উচ্চ প্রাচীন যুগের প্রধান আদিবাসী কি, এটা হচ্ছে ক্রোম্যাগনন, মানে ক্রোমাগনন মানে বিভিন্ন স্তরের মানুষ আছে, বিভিন্ন টাইপের মানুষ আছে। ওকে, নিওডার্থাল মানুষ হচ্ছে সব থেকে প্রাচীন, তারপরের আপডেটেড মানুষের নাম হচ্ছে এগুলা। এইভাবে আর কি এই জিনিসগুলো এইভাবে সুন্দর করে সাজানো আছে। তারপরে কি দেখো এখানে কি বলা আছে, প্রাচীন প্রস্তর যুগের আবিষ্কার কি কি, আবিষ্কার হচ্ছে আগুন। তারপরে হচ্ছে খাদ্য উৎপাদন করতে পারতো না প্রাচীন প্রস্তর মানুষেরা। তারপরে জাভা মানুষের সন্ধান পাওয়া গেছে কোথায়, ইন্দোনেশিয়াতে। এগুলা কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে যে জাভা মানুষের সন্ধান কোথায় পাওয়া গেছে, জাভা মানুষের সন্ধান কোথায় পাওয়া গেছে, ইন্দোনেশিয়াতে জাভা মানুষের সন্ধান পাওয়া গেছে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো এগুলা কোথায় রাখতে হবে, এগুলা মাথায় রাখতে হবে, মনে রাখতে হইবে। ওকে, এগুলা মাথায় রাখবা। হুম, এগুলা মাথায় রাখবা, এগুলা মাথায় রাখবা। তারপরে এখন দেখো নব্য প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগের পরে নব্য প্রস্তর যুগ আসলো। এই নব্য প্রস্তর যুগকে বলা হয় নবপল্লবীর বিপ্লব, নবপল্লবীর বিপ্লব। এটা কে বলছেন, এটা হচ্ছে ভিজি চাইল্ড, ঠিক আছে। যিনি এই কথাটা বলছেন তার নাম হচ্ছে ভিজি চাইল্ড। তো এই নবপল্লবীর বিপ্লব কেন বলা হয়েছে, কারণ এইটাই আমাদের এই যে নতুন যুগের সূচনা করে দিছে। মানে এই যে যুগটা আছে নব্য প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগের পরে আসে নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে মানুষ অক্ষরবিহীন ছিল, তারা শুধু আগুনের আবিষ্কার জানতো। কিন্তু মানুষ এই যে কৃষি কাজ বলো, আরো আধুনিক যে টেকনোলজি গুলার সাথে কানেকশন, এগুলার ভিত্তিপ্রস্তর স্থাপন করছে হচ্ছে এই নব্য প্রস্তর যুগ, ঠিক আছে। নব্য প্রস্তর যুগ, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি নবপল্লবের যুগ, মানে নতুন করে পল্লব বা বিপ্লব হয়েছে এই যুগটা। এই যুগটাতে দেখো এইখানে কি কি হয়েছিল, এইখানে দেখো এইখানে বলা আছে তাম্র যুগের নিদর্শন আবিষ্কার হয়েছে, এটা কোথায়। তারপরে দেখো এখানে মানুষ পুজো টুজো করতো। তারপরে এই যে ধাতু হিসাবে এগুলাকে কি ব্রোঞ্জ যুগ, এই এই টাইপের জিনিসগুলা এখানে দেয়া আছে, এইগুলা দেয়া আছে, ঠিক আছে। তারপরে এই যে এগুলা দেখো ব্রোঞ্জের অবসান ঘটে, লোহার আবিষ্কার ঘটে এইখানে, আধুনিক সভ্যতার ভিত্তি ওই লোহা। তার মানে এই টাইপ গুলাতে দেখো কি হয়। তারপরে দেখো প্রথম ব্রোঞ্জের এটা নগর সভ্যতার উদ্ভাবন হয় এই এই সময়গুলাতে। মানে মানুষ পূজা করতো, মানে ধর্মভিত্তিক চিন্তা ভাবনা করা শুরু করছে, লোহার আবিষ্কার হয়েছে, সবগুলা এই নবপল্লবের যুগে, ঠিক আছে। সবগুলা এই নব্য প্রস্তর যুগে, এই টাইমের যুগেই এই জিনিসগুলা হয়েছিল। ওকে, তারপরে কি দেখো সমাজ এবং সভ্যতার বিকাশে লৌহের প্রভাব, মানে এই লোহার প্রভাব। এই লোহা সর্বপ্রথম কোথায় আবিষ্কার হয়, এশিয়া মাইনরে। এশিয়া মাইনরে সর্বপ্রথম, এশিয়া মাইনরের কোথায়, হিট্টাইটরাতে সর্বপ্রথম লোহার সূচনা হয়, লোহার আবিষ্কার হয়। ওকে, এইগুলা পরীক্ষাতে আসতে পারে। তারপর দেখো মুসলিম সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ঢাকা এবং সিলেট জেলায়। পরিমাপ পদ্ধতির চর্চা শুরু হয়েছিল এই যে সিন্ধু সভ্যতার থেকে, ঠিক আছে। লোহার প্রধান বৈশিষ্ট্য হইল নগর সভ্যতা। এই নগর সভ্যতার কারণে, মানে নগর সভ্যতা, নগর হিসাবেই গ্রাম, নগর, এগুলা জিনিস তৈরি হয়েছে লোহার আবিষ্কারের পর পরে। কারণ লোহা দিয়ে এই যে স্ট্রাকচার গুলা, এগুলা কি ভিত্তি স্থাপন করা হইতো, তাই না। এই জন্য এই লোহা আবিষ্কারের সাথে আমাদের আধুনিক যুগের খুব একটা ভালো সম্পর্ক আছে, খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক বা রিলেশন আছে এখানে, ঠিক আছে। তারপরে কি দেখো এখানে কি বলা আছে, উয়ারি বটেশ্বর। উয়ারি বটেশ্বর হচ্ছে এটা পাওয়া সব থেকে সর্বশেষ প্রত্নতত্ত্ব বাংলাদেশে পাওয়া। এটা কোথায় পাওয়া গেছে, এটা হচ্ছে নরসিংদীতে পাওয়া গেছে, ঠিক আছে, নরসিংদীতে। এই উয়ারি বটেশ্বরকে টলেমির সোনা গৌড়া, তোমরা টলেমির বিভিন্ন সোনার গৌড়া বা সোনা গৌড়া নামে, গড়া নামে একটা মানে কথা শুনবা। সেই টলেমির সোনা গড়াকে আসলে আর কোথাও নয়, এই যে আমাদের দেশের নরসিংদীর উয়ারি বটেশ্বরকে কানেক্ট করা হয়। মানে বলা হয় উয়ারি বটেশ্বর যে জিনিস, টলেমির এই যে সোনা গৌড়া, এই দুইটা জিনিস একই জিনিস। ওকে, এই কথাটাই এখানে বলা হয়েছে। তারপরে কি দেখো উয়ারি বটেশ্বরের সভ্যতা প্রায় 2500 বছর, 2500 বছরের কি পুরনো। বাংলাদেশের সর্বশেষ প্রত্নতত্ত্ব আবিষ্কার হয় এই যে এই উয়ারি বটেশ্বরে। ওকে, এটা সর্বশেষ আবিষ্কার হয়। ওকে, তারপরে দেখো উয়ারি বটেশ্বরের কি
এটা শৈব ধর্মে বিশ্বাসী ছিল ওয়ারী বটেশ্বরে মানে মানুষজনরা। তারপরে এখন দেখো দর্শনীয় যত স্থান আছে তার মধ্যে দেখো মহস্থানগড়ের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এইখানে প্রত্যেকটা লাইন এগুলা সবগুলাই দেখানো আছে, দেখো সবগুলাই। মহস্থানগড় কোথায় অবস্থিত, পুণ্ডনগর হিসাবে কি হইলো, মহস্থানগড় কোন জায়গায় অবস্থিত, মহস্থানগড়ের প্রাচীন নাম কি, কোন বংশ ছিল, তো এগুলা তোমরা সবগুলা দেখবা ভালো করে। তারপরে এই দেখো এখানে পাহাড়পুর জৈন বিহার নির্মাণ, এইগুলো সত্যপীরের ভিটা, এই জিনিসগুলা সবগুলা ভালো করে করে দেখবা। পাহাড়পুরের সাথে এই জিনিসগুলা সবগুলা ভালো করে দেখবা, ওকে। এগুলা তারপরে কুমিল্লার ময়নামতি, এগুলা আমি দাগায় দিই নাই, কারণ এগুলা ইম্পর্টেন্ট জিনিস, এগুলা পড়তে হয়, এগুলা প্রত্নতত্ত্ব স্থান, মানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট আছে, তো এগুলা তোমরা সবগুলা ভালো করে এগুলা দেখবা, ওকে। তারপরে যে সিন্ধু সভ্যতা, তারপরে এই যে কি কোথায় কি হয়েছিল, সিন্ধু সভ্যতার সর্বশেষ একই ছিল, মানে প্রত্যেকটা জিনিস। তারপর মহেঞ্জোদারোর সাথে সিন্ধু সভ্যতার কানেকশন কি, ওকে। এগুলা সবগুলা এখান থেকে দেখবা, এগুলা প্রত্নতত্ত্বের জিনিস, এগুলা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে। এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা একটু ওয়েট করো। ওকে ওকে, এরপরে আমরা চতুর্থ অধ্যায়টা একটু পরে পড়তেছি, 2-3 মিনিট একটু দাঁড়াও। তোমাকে পানি কালেক্ট করতে হবে, হ্যাঁ, বাসার পানি, খাওয়ার পানি। তোমাদের ক্লাস নিতে গেলে পানি বেশ গরম তো। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো। তো এটা হইলো বিষয়, ঠিক আছে। তো এখন আমরা পড়বো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে, বা হচ্ছে আমাদের জাতিগোষ্ঠী সম্পর্কে, ঠিক আছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমার সাজেশন থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এই বোর্ড বই থেকে পড়ার থেকে যে কোনো জায়গা থেকে পড়বা, তাইলে ভালো ইনফরমেশন পাবা। আর এইখানে পড়লে যে ইনফরমেশন কম পাবা না তা না, বাট এইখানের বিষয়গুলো গোলমাল হয়ে যাইতে পারে, তোমাদের সবকিছু একসাথে পড়তে পড়তে গোলমাল হয়ে যাইতে পারে, এটা একটা সাজেশন থাকবে। তারপরেও আমরা এখান থেকে দাগায় দাগায় দিছি, তোমাদের কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা তোমরা একটু করে দেখবা। কারণ এইটা আসলে মানে আমার মনে হয় যে যে বইগুলো আছে আর কি, জিকের বই, সেইগুলা থেকে এই জাতিগোষ্ঠীটা পড়া ভালো। তারপরেও আমরা এখান থেকে দেখবো, বোর্ড বই তো অবশ্যই। এইখানে দেখো, এইখানে এই রেস হচ্ছে বর্ণবাদ বা বর্ণবাদীর সাথে কানেক্ট করা হয়েছে এইটাকে, সেই কথাটাই এখানে বলছে। তারপরে দেখো ককেশীয়দের আবাসস্থল কোথায় ছিল, ইউরোপীয়তে। মঙ্গোলীয়রা কোথায়, এশিয়াতে। পিকিং মানুষের উদ্ভব হয়েছে কোথায়, মঙ্গোলীয় থেকে। এই ইনফরমেশন গুলো অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে। তারপর নেগ্রিওট কোথায় থেকে, মানে নিগ্রোরা কোথা থেকে আসছে, আফ্রিকা থেকে। নিগ্রো জনগোষ্ঠীর উদ্ভব হয়েছে কোথা থেকে, দেখো রোডেশীয় মানব থেকে। তারপরে এই যে বাংলাদেশে এ পর্যন্ত দেখো বোর্ড বই অনুসারে 57টা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে। অন্যান্য জায়গায় বিভিন্ন টাইপের তথ্য থাকে, আপডেটেড তথ্যগুলো থাকে, তো বোর্ড বই তো অনেক আগে আপডেট করা হয়েছে, ওই জায়গা থেকে সরকারি গভর্নমেন্ট হিসাবে, সরকারি তথ্য হিসাবে এগুলো দেয়া আছে, সো এই জন্য আপডেটেড তথ্যগুলো তোমরা জানবা। তারপরে কি দেখো, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশই বসবাস করে কোথায়, চট্টগ্রাম এবং মানে এরকম কুকিদের অধিকাংশ বসবাস করে কোথায়। দেখো এইটা প্রশ্ন কোথায় আসছে, বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ কোথায় বসবাস করে, পার্বত্য চট্টগ্রামে, এবং কুকিদের অধিকাংশ বসবাস করে কক্সেস বাজারে। এটা গুচ্ছতে পরীক্ষাতে প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এই সমাজ বিজ্ঞান থেকে বেশিরভাগ প্রশ্ন জিএসটি তে আসে, তোমাদের জিএসটি তে আসে, ঠিক আছে। এটা এজন্য ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, ইম্পর্টেন্ট আছে, ওকে। এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো, এখানে কি বলা আছে, এইখানে চাকমা নিয়ে তথ্য দেওয়া আছে, ঠিক আছে। দেখো বাংলাদেশে সব থেকে সংখ্যাগরিষ্ঠ, মানে সব থেকে বেশি বসবাস করে হচ্ছে চাকমা। জনসংখ্যার দিক থেকে, নৃতাত্ত্বিক দিক থেকে চাকমারা কি মানে প্রথম, এবং চাকমাদেরকে কাদের সাথে তুলনা করা হয়, চাকমাদেরকে মঙ্গোলীয়দের সাথে তুলনা করা হয়, ঠিক আছে। এই জন্য দেখবো যে চাকমারা এবং চীন দেশের মানুষরা, চীনারা দেখতে মোটামুটি একই, ঠিক আছে। চীন মঙ্গোলীয় এসব মানুষেরা দেখতে মোটামুটি সবাই এক, ওকে। তারপরে কি দেয়া আছে দেখো, চাকমা জনগোষ্ঠী নিজেদেরকে চাংমা নামে পরিচয় দেয়। এই যে এই তথ্যগুলো যে কোনো বই থেকে পড়লে আলাদা আলাদা করে দেয়া আছে, তারপরেও সমস্যা নাই, এখান থেকেও পড়তে পারো। চাকমা সার্কেলের প্রধানকে বলা হয় হচ্ছে রাজা। এই ইনফরমেশন গুলো এগুলো কিন্তু পরীক্ষাতে দেখবা আসে। তারপরে দেখো, চাকমাদের প্রধানকে বলা হয় কারবারি। চাকমাদের প্রধান আহ ধর্মগ্রন্থের নাম কি, ত্রিপিটক। তারপরে তাদের মরা দেহ কি করা হয়, দাহ করা হয়। চাকমাদের প্রধান উৎসব কি, বিজু। ঐতিহ্যগতভাবে চাকমারা নির্ভরশীল কিসের উপরে, জুম
গম চাষের উপরে, এই তথ্যগুলা এখানে দেওয়া আছে। তারপরে কি দেখো সাঁওতাল, ঠিক আছে, সাঁওতালরা হচ্ছে মোটামুটি দ্বিতীয়তে অবস্থান করে। তারপরে কি দেখো এই যে মানে অস্ট্রোলয়েড নৃগোষ্ঠী থেকে তারা এই সাঁওতালরা আগমন হয়েছে, তাদের হচ্ছে অস্ট্রো এশিয়াটিক ভাষা, ঠিক আছে। এগুলা সাঁওতাল সম্পর্কে এগুলা ইম্পর্টেন্ট তথ্য আমি দেখাই দিয়েছি। সাঁওতালদের দেবতার নাম হচ্ছে, দেখো সাঁওতালদের দেবতার নাম কি, দেবতার নাম হচ্ছে মারং বুরাও, ঠিক আছে, মারাং বুরো হচ্ছে সাঁওতালদের দেবতার নাম। ওকে, সাঁওতালদের দেবতার নাম। তারপরে কি দেখো মণিপুরীরা কোথায় বসবাস করে, ভারতে তাদের মেইন আবাসস্থল। মণিপুরীরা বসবাস করে বাংলাদেশের কোথায়, মৌলভীবাজারে। এগুলা মানে তথ্য তোমাদের আসে পরীক্ষাতে, এগুলা তথ্য আসে। তারপরে এই জায়গাতে দেখো খাসিয়ারা মণিপুরীদের আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো জানতে হবে। দেখো এখানে মণিপুরীদের কি বলে, তারা হচ্ছে কি পিতৃতান্ত্রিক বা তারা পিতৃ প্রধান। ওকে, এই তথ্যগুলা কিন্তু তোমাদের জানতে হয় বা এগুলা পরীক্ষাতে তোমাদের আসে। ওকে, তারপরে এইখানে দেখো এখানে কি বলা আছে, এই যে খাসিয়া সম্পর্কে তথ্য দেখো কি কি ইম্পর্টেন্ট। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি, খাসিয়াদের গ্রামের প্রধানকে বলা হয় মন্ত্রী। তারপরে মন খোরাম এই ভাষায় তারা খাসিয়ারা কথা বলে। তারপরে হচ্ছে খাসিয়াদের ঐতিহ্যবাহী আদি ধর্মের নাম হচ্ছে সর্বপ্রাণবাদ। তারপরে খাসিয়াদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাং নাংথই। ঠিক আছে, এই তথ্যগুলো তোমরা মনে রাখতে হবে, আসলে তাছাড়া করার কিছু নাই। ঠিক আছে, কারণ এইগুলা মানে আসে পরীক্ষাতে ডিরেক্ট। খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে ফুঙ্গো মারুং। ঠিক আছে, ফুঙ্গো মারুং তাদের হচ্ছে ঐতিহ্যবাহী পোশাকের নাম। ফুঙ্গো মারুং কি তাদের ঐতিহাসিক পোশাকের নাম। তো এইভাবে আসে আর কি, সবগুলাই দেখবা। মগ সম্পর্কে দেখো, মারমাদের হচ্ছে দেবতার নাম হচ্ছে চুমুংলে। তারপরে মারমাদের গ্রাম প্রধানকে বলা হয় রোজা। তারপর মারমাদের গ্রাম প্রধান মানে মারমা ভাষায় গ্রামকে বলা হয় রোজা, আর গ্রাম প্রধানকে বলা হয় রোয়াঝা। তারপরে এইগুলা মারমাদের প্রধান উৎসব। সাংগ্রাই হচ্ছে কারা মারমাদের উৎসব, এগুলা ইম্পর্টেন্ট। যেমন সাংগ্রাই অনেক সময় আসে, সাংগ্রাই কাদের, সাংগ্রাই হচ্ছে মারমাদের। ঠিক আছে, রাখাইন শব্দের অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি, এটা ইম্পর্টেন্ট। তো এগুলা তোমরা একটু করে দেখবা, তাইলে তোমরা বুঝতে পারবা। আর এগুলা তথ্যগুলা সবগুলা মোটামুটি দেখা লাগে। রাখাইনদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে সানরে, এগুলো আছে। রাখাইনদের মানে করা হয় 7 দিন পরে তাদের মৃতদেহ দাহ করা হয়। এই তথ্যগুলা এখানে আছে। ঠিক আছে, এগুলা সবগুলা এখানে আছে। ওকে, এগুলা এখানে চলে গেল। এখন আসো বাংলাদেশের অভ্যুদয় এবং সামাজিক মানে প্রেক্ষাপট। তো এই যে এখানে যে চ্যাপ্টারটা আছে, এটা আমরা পৌরনীতিতে পুরোটাই পড়ছি, মানে এখানে যা আছে সবকিছু পড়ছি। তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, আগের দিনে আমরা সবকিছু পড়ছি। ঠিক আছে, এটা আবার ইতিহাসেও চলে আসবে। দেখো পাকিস্তানের জনগণ কত পার্সেন্ট কথা বলতো, তমুদ্দুন মজলিস কত সালে গঠিত হয়, তমুদ্দুন মজলিস আবুল কাসেমের নেতৃত্বে। এই তথ্যগুলো আমরা পড়ছি না, এগুলো আমরা হচ্ছে পৌরনীতি দ্বিতীয় পত্র, পৌরনীতি কোথায়, দ্বিতীয় পত্রে কোন চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারেই আমরা মনে হয় পড়ছি, তাই না? এইগুলা, এই তথ্যগুলা, ওই যে পাকিস্তান থেকে বাংলাদেশ, এই তথ্যটাতে আমরা মানে এই চ্যাপ্টারটাতে আমরা সবকিছু পড়ছি। সো সেই তথ্যগুলা এখানে বারবার রিপিট করা আছে। এখানে কিছু এক্সট্রা তথ্য দেওয়া আছে, সেগুলো আমি সুন্দর করে তোমাদের দাগায় দিছি। যেমন স্পেসিফিক তারিখ দেওয়া আছে, যেমন দেখো দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন কখন করা হয়, 1948 সালের 2রা মার্চ। তারপরে এইদিকে হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটা হচ্ছে কার মানে সুর করা। এগুলা হচ্ছে বই আছে, এবং এগুলা পরীক্ষাতে আসার মতো, এইগুলাই বেশি পরীক্ষাতে দেয়। তারপরে এই দেখো যুক্ত ফ্রন্ট, এগুলা তো তোমাদেরকে কালকে পড়াইছি। তারপরে এই জায়গাতে যে অর্থনৈতিক আমাদের বৈষম্যতা 6 দফা, এগুলা এখানে আছে। ঠিক আছে, এগুলা এখানে আছে, এগুলা তোমরা অলরেডি জানো, এই জন্য আমরা এগুলাকে একটু স্কিপ করতে পারি। ডিরেক্ট এগুলাকে আমরা না পড়ে, কারণ এগুলা অলরেডি তোমরা যে কোনো এক জায়গা থেকে পড়ছো। আর এখানে প্রশ্নগুলা যখন সলভ করবা, তখন তোমাদের কাছে এগুলা ইজি মনে হবে, এগুলা তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। ওকে, এগুলা অত কমপ্লেক্স মনে হবে না, তখন অত কমপ্লেক্স মনে হবে না। ওকে, এরপরে আমরা আর এই প্রত্যেকটা চ্যাপ্টারের পরে যে এমসিকিউ আছে, এগুলাকে কিন্তু মাস্ট পড়তেই হবে, তাছাড়া ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব না। ওকে, মানে আমাদের মার্ক করে দেওয়ার উদ্দেশ্য হইলো যে তোমরা এমসিকিউ গুলো পড়বা, পাশাপাশি এই মার্ক লাইন গুলা পড়বা। ওকে, তাইলে তোমাদের পড়তে সুবিধা হবে। তোমাদের কোথায়, বরিশালের কুয়াকাটায়? হ্যাঁ, ওখানেও অনেকেই বসবাস করে। ঠিক আছে, ওকে। এখন আমরা পরবর্তী চ্যাপ্টার পড়বো, এটা হচ্ছে বাংলাদেশের কি শহুরে, গ্রামীণ এবং শহুরে সমাজ, মানে গ্রামীণ সমাজ এবং শহুরে সমাজ। গ্রামীণ এবং শহুরে সমাজের মধ্যে মেজর পার্থক্য কি জানো?
গ্রামীণ সমাজের যে মানুষরা আছে তারা একটু আত্মকেন্দ্রিক কম, শহরের মানুষজন আত্মকেন্দ্রিক একটু বেশি। এটা হচ্ছে মেজর অ্যান্ড মেইন ডিফারেন্স বিটুইন মানে রুরাল পিপল অ্যান্ড হচ্ছে টাউন পিপল, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স। এটা হইলো গ্রামীণ এবং শহরের মানুষের মধ্যে পার্থক্য। এগুলো আছে দেয়া, এইখানে দেখো, এগুলা তোমরা ইজিলি পাবা। তবে কিছু সভ্যতার লীলাভূমি দেখো, এখানে কি বলা আছে, সভ্যতা এবং সংস্কৃতির লীলাভূমি অবশ্যই কোথায়, নগর বা শহর। এইখানেই তো আমাদের সভ্যতাগুলার মানে কেমনে কি হয়েছে এগুলা জিনিস তো আমাদের এইখান থেকেই জানা যায়, এইখান থেকেই আমরা দেখতে পাই। তো নগরের বৈশিষ্ট্য হইলো কি দেখো, অকৃষিকাজ, মানে নগরে বা শহরে কি কৃষিকাজ কি হবে না, গ্রামীণ সমাজে কৃষিকাজ মেইন হইতে পারে। ওকে, সে কথাটাই বলা হয়েছে। তারপরে কি দেখো, গ্রামীণ সমাজের গতিশীলতা কি, গতিশীলতা হচ্ছে মন্থর, মানে এটা অত স্পিডি ভাবে চলে না। ওকে, সে কথাটাই বলা হয়েছে। তারপরে এদিকে এগুলা অত ইম্পর্টেন্ট না। এইখানে দেখো সামাজিক স্তর বিন্যাস, বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক স্তর বিন্যাস, সেটা আমরা একটু দেখবো। কি বলা আছে দেখো, গ্রামীণ সমাজে সামাজিক স্তর বিন্যাস মানে মানুষকে বড়লোক নাকি মানুষ গরিব এইটা নির্ভর করা হয় তার কতগুলা জমি আছে। তার মানে ভূমি মালিকানার উপর ডিপেন্ড করে যে সে কতটা স্বাবলম্বী বা তাকে কোন স্ট্যাটাসের মধ্যে রাখা হবে। যার জমি বেশি তাকে মোটামুটি ভালো সম্মান দেওয়া হয়। তো এগুলা হচ্ছে গ্রামীণ ব্যবহার সেবার, গ্রামীণ কালচার এখনো এক্সিস্ট করে এগুলা। প্রান্তিক কৃষকদের সাথে নিবিড় সম্পর্ক ভূমিহীন কৃষকদের, ঠিক আছে? স্বল্প পরিমাণ জমির মালিক এই প্রান্তিক কৃষকদের, ভূমিহীন কৃষকদের বলা হয় হচ্ছে কৃষি মজুর বা হচ্ছে দিন মজুর, ঠিক আছে? এগুলা এখানে টার্মিনোলজি বা টার্ম কিছু আছে, তাছাড়া তেমন কিছু না। আর এই দিক থেকে দেখো, এখানে শহুরে জীবন, শহুরে জীবনের স্তর, শহুরে জীবনের স্তর এইখানে দেওয়া আছে। দেখো এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট এবং মজা পাবা, সেটা হলো কি দেখো, ক্ষমতাসীন রাজনৈতিক দল হচ্ছে শাসক এলিট, মানে যাদের ক্ষমতা নাই বা মানে সরি যাদের ক্ষমতা আছে, যারা কারেন্টলি গভর্নমেন্টে আছে তাদেরকে বলা হবে কি শাসক এলিট। যাদের ক্ষমতা নাই তাদেরকে বলা হবে অশাসক এলিট। এবং এই অশাসক এলিটেরা সব সময় ক্ষমতার শীর্ষে থাকে সমাজে, ঠিক আছে? কিন্তু তাদের হাতে কোনো শাসন ক্ষমতা থাকে না, কারণ তারা ওয়ান কাইন্ড অফ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মতো কথা বলে। আমরা আগের দিনে তো শিখলাম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তাই না? তো ওই সব জায়গা থেকেই বেসিক্যালি এই অশাসক এলিটরা সমাজের উচ্চ পর্যায়ে রাখে। আমরা সমাজে কাকে উচ্চ পর্যায়ে রাখি? যারা ন্যায় নীতির পক্ষে কথা বলতেছে, নীতিবান লোক মনে হয়, তাদেরকেই তো রাখি। তো এই জন্যই বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে দেখো, এই জায়গাতে আসো। এখন দেখো বাংলাদেশের উন্নয়নের সংগ্রাম, এটা রচিতাকে এটা একটু দেখবা, তাছাড়া তো আসলে না দেখা ছাড়া উপায় নাই, দেখতেই হবে, তোমাকে দেখতেই হবে, পড়তেই হবে। তারপরে কি দেখো, ক্ষমতা কাঠামোর মধ্য দিয়ে ফুটে ওঠে কি সমাজ কাঠামো। ক্ষমতা কাঠামোর মধ্য দিয়ে ফুটে ওঠে কি সমাজ কাঠামো, কি ফুটে ওঠে সমাজ কাঠামো, ঠিক আছে? সমাজ কাঠামো, এটা এভাবে মনে রাখবা। ওকে, এরপরে তারপরে কি দেখো, শহুরে জীবন অনেকটা আত্মকেন্দ্রিক, এই যেটা বললাম, শহরের মানুষজন একটু আত্মকেন্দ্রিক হয়, গ্রামীণ মানুষজন একটু সহজ সরল, বিপদ আপদে খোঁজ খবর নিবে। কিন্তু শহরে দেখা গেলো তোমার সামনে ধরে একজনকে মারতেছে, তুমি আসলে অতটা হেল্প করবা না। হ্যাঁ, আসলে এটা তোমার দোষ না, এটা কালচারের দোষ। কারণ দেখা গেল তুমি হেল্প করতে গেলে তোমারে মাইর দিয়ে দিল, কিন্তু গ্রাম অঞ্চলে চিন্তা ভাবনা করবে যে না, তোমাকে মারা যাবে না, যার দোষ তাকে মারতে যাবে। হাতের কাছে পাইলে দিল, নাইলে একটা দেওয়ার পরে লোকজন আটকায় দিবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। এখন আমরা নেক্সটে চলে যাব, নেক্সট চ্যাপ্টারে। এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষা দিবা। আর প্রশ্নগুলা যে এত এত ইম্পর্টেন্ট, এগুলো আমি তোমাদের সব দেখাচ্ছি। দেখো প্রশ্নগুলো একটু একটু করে দেখাচ্ছি, কোথায় কোথায় আসছে, কেমনে কেমনে কেমন টাইপের প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এগুলা তোমরা অবশ্যই অবশ্যই কি করবা, এগুলা দেখবা, এগুলা অবশ্যই তোমাদের দেখতে হবে, ইউ হ্যাভ টু। বাংলাদেশের সামাজিক সমস্যা এবং প্রতিকার, এগুলো খুবই সহজ জিনিস। ওকে, বাংলাদেশের সামাজিক সমস্যা এবং প্রতিকার, মানে বাংলাদেশে বিভিন্ন ধরনের যে সামাজিক সমস্যাগুলো আছে, এগুলো আমরা কিভাবে প্রতিকার পাবো, এই জিনিসগুলাই এইখানে আলোচনা করা হয়েছে, তাই না? এইখানে দেখো সামাজিক সমস্যার ধরন কি কি টাইপের আছে। এইখানে দেখো সামাজিক সমস্যার মেইন সমস্যা হলো আমাদের জনসংখ্যা সমস্যা। হ্যাঁ, জনসংখ্যা বেশি, বেকারত্বের হার বেশি, চাকরি নাই, এগুলার কারণে আমাদের মেইন সমস্যা। সেই জিনিসগুলো এখানে লেখা আছে, কত শতাংশ কি, এগুলো তোমরা একটু করে দেখবা, তাইলেই তোমাদের হবে। আহ দেখো বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি হয় 1.37, এগুলো হচ্ছে আগের অনুসারে, বই তো, বই চেঞ্জ করা হয়নি, এবং বইয়ের তথ্যগুলো এখানে দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে দেখো, শিক্ষার প্রথম সোপান হইল কি সাক্ষরতা। তারপরে কি দেখো, জাতিসংঘের সাক্ষরতাকে মৌলিক অধিকার ঘোষণা করেন 1948
সালে 10 ডিসেম্বর। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার অন্যতম কারণ হইল নিরক্ষরতা। মানে এটার পিছনে লজিক হইল যে অক্ষর জ্ঞানহীন মানুষ মানে অনেক সন্তান নেয়, যার কারণে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায়। এই কথাটা এই জন্যই বলা হয়েছে যে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম প্রধান কারণ, বৃদ্ধির প্রধান কারণ হইল কি, নিরক্ষরতা। মানে মানুষ শিক্ষিত না, যার কারণে মানুষ কোনো নিয়ম কানুন মানে না। এটা বলা হয়েছে। তারপরে কি দেখো, বর্ণবাদদের প্রতি উদ্ভব হয়েছে কৃষ্ণ নাইদে। মানে বর্ণবাদ এই জিনিসটা, রেসিজম এই জিনিসটার উদ্ভবই হয়েছে কৃষ্ণাঙ্গ নারীদের জন্য। ওকে, প্রথমে পুরুষদেরকে কিন্তু বর্ণবাদের জন্য বলা হইতো না। দেখবা তোমরা লালিগার যখন ম্যাচ হয়, লালিগা মানে ফুটবল খেলার কথা বলতেছি, তখন ওই যে একদিন দেখলাম না, ভিনিসিয়াসকে অনেকে মানে করতেছিল, অনেকে গ্যালারি থেকে। তো ভিনিসিয়াস পরে কান্না করে দিল। এগুলা হয়, এগুলা ইংলিশ প্রিমিয়ার লিগেও হয়, লালিগার ম্যাচেও হয়, বিভিন্ন জায়গায় এই জিনিসগুলা হয়, রেসিজম। তো দেখবা ইংলিশ প্রিমিয়ার লিগের ওই স্ক্রিনে লেখা থাকে, সাইড স্ক্রিনে, মাঠের সাইড স্ক্রিনে, নো রেসিজম। তো তারপরেও আসলে এগুলো হয়। সভ্য জাতি হিসাবেও আমরা এই সমস্ত কাজ কারবার করি। ওকে, কিন্তু এগুলা কখনোই ঠিক না, রেসিজম কখনোই ঠিক না। সমতা এবং স্বাধীনতার কাঠামো, উদারপন্থী নারীবাদ, যাই হোক এগুলো একটু দেওয়া আছে, এগুলো দেখবা একটু করে। এই যে পরিবেশ প্রথম কথা বলে কি, আমরা তো আগেও পড়লাম, সেটা এখানে দেওয়া আছে। বাল্য বিবাহ আইন কত সালে তৈরি হয়? 1929 সালে। ওই যে সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় বিলোপ করার পরে তার হচ্ছে ছেলে, আহ কি বলে, ছেলেকে হচ্ছে বিধবার সাথে বিয়ে দিয়ে, তো তখন থেকে আসলে এটা একটা আইন তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে, বিধবাদেরকে হত্যা না করে, তাদের আত্মত্যাগ না করে তাদেরকে বিয়ে দেওয়া হয়, সেটা বলছে। ঠিক আছে, দেখো এই জায়গাতে কিছু জিনিস দেখো। মানুষ প্রতিদিন কত কেজি বায়ু গ্রহণ করে? দেখছো, 16 কেজি, 16 কেজি, 16 কেজি, 16 কেজি। ওকে, মানুষ প্রতিদিন 16 কেজি বায়ু গ্রহণ করে। দেখো মানুষের শব্দ শোনার যোগ্যতা কত? 60 ডেসিবেল। মানুষ সর্বোচ্চ সহ্য করতে পারে কত? 70 ডেসিবেল পর্যন্ত। 100 ডেসিবেলের মধ্যে হচ্ছে কাটলে বধিরতা দেখা দেয়। তারপরে হচ্ছে কানের পর্দা ছিঁড়ে যায় হচ্ছে 160 ডেসিবেল মাত্রায়। এইগুলা দেয়া আছে। ওকে, এগুলা দেয়া আছে। তারপরে কি দেখো, আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমার যৌথ অংশদারিত্ব আছে 3টি নদীর সাথে। বাঁধ নির্মিত হয়েছে গঙ্গা নদীতে। এইগুলা দেয়া আছে, এগুলা ইনফরমেশন হালকা, এগুলা এখান থেকে দেখবা। আর কি আমাদের চ্যাপ্টার আছে? আমাদের মনে হয় শেষ। হ্যাঁ, আর একটা চ্যাপ্টার থাকলে থাকতে পারে। এই যে এটা লাস্ট চ্যাপ্টার আমাদের। ওকে, এগুলো পড়া সহজ পড়া। এরপরের ক্লাসে আমরা ভূগোল পড়ার ট্রাই করব। ভূগোল একটু কঠিন আছে, কমপ্লেক্স কিছু জিনিস আছে। দেখি ওইটা কালকে অথবা পরশুদিনে আমি তোমাদের ক্লাস নিয়ে নেব। ওকে, ভূগোল ক্লাস, তারপরে ইতিহাস, তারপরে লাস্টের দিনে ইকোনমিক্স। হ্যাঁ, নিয়ে আমরা শেষ করে দিব সবকিছু। এই হচ্ছে বিষয়। ওকে, আমরা দেখি লাস্ট চ্যাপ্টারটা আমাদের আজকে দেখি, বাংলাদেশের সামাজিক উন্নয়ন সনাতন দৃষ্টিকোণ থেকে। এই দেখো, গুচ্ছে কোত্থেকে লাইন, ডিরেক্ট লাইন থেকে প্রশ্ন আসে, দেখছো? আমাদের বই থেকে, এই বই থেকে সরাসরি কমন চলে আসছে এগুলা। সনাতন দৃষ্টিকোণ থেকে উন্নয়ন বলতে বোঝায় অর্থনৈতিক উন্নয়ন। মানে এরকম করে প্রশ্ন আসছে যে উন্নয়ন বলতে কি বোঝায়। হ্যাঁ, উন্নয়ন বলতে আর্থিক উন্নয়নকেই মেইনলি বোঝায়। এই জিনিসটা যখন থাকবে তখন কি হবে? উন্নয়ন, সার্বিক উন্নয়ন হবে। এটা গুচ্ছের 2023-24 সালেই চলে আসছে। ওকে, এটা 23-24 লাস্ট ইয়ারে চলে এসেছিল। তারপরে এইদিকে দেখো কি বলা আছে, উন্নয়ন প্রত্যয়টা প্রথম ব্যবহার হয় 60-এর দশকে, 1960 সালে এগুলো প্রথম ব্যবহার হয়। তারপরে কি বলা আছে দেখো, এই জায়গাতে সামাজিক উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে মৌলিক সেবা প্রাপ্তি। মানে আমাদের যে মৌলিক বিষয়গুলো আছে, সমাজের যে মৌলিক বিষয়, অর্থনৈতিক, সামাজিক, বিভিন্ন যে বিষয়গুলো আছে, এইগুলোর দিকে আমাকে মানে মনোযোগ দিতে হবে, সেই কথাই বলা হয়েছে। তারপরে কি দেয়া আছে দেখো, একটা দেশের সামাজিক উন্নয়ন অপরিহার্য উপাদান হচ্ছে দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি ছাড়া সামাজিক উন্নয়ন কখনোই কি না, পসিবল না। হুম, কখনোই সম্ভব না, কখনোই পসিবল না। ওকে, এটা হচ্ছে এখানে বলা আছে। আইসিটি কি নিবেন ভাই? দেখি আইসিটি যদি টাইম পাই নিব, নাইলে তো আসলে নেওয়া পসিবল না। এই, তারপরে আর কি আছে? এইদিকে বার্ড, বার্ড নিয়ে অনেক প্রশ্ন আছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কুমিল্লা জেলায়। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যাত্রা শুরু করে কত 1959 সালে। ওকে, আক্তার হামিদ খান এটার সাথে খুবই ভালোভাবে কানেক্টেড ছিল, তাই না? তারপরে
এটা হচ্ছে স্বনির্ভরশীল আন্দোলন শুরু হয় 1975 সালে, এগুলো দেখবা। গ্রামীণ ব্যাংকের এই যে এইখানে আসছে, দেখছো? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1976 সালে। এর প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটা 1976 সালে। তো কুমিল্লার সমবায় পল্লী উন্নয়ন কমিটি, পল্লী উন্নয়ন কোথায়? উপরে 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 উপরে, কোথায়? এইখানে পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লায় সমবায় পল্লী উন্নয়ন একাডেমি কোথায় আছে? সেটা হলো কুমিল্লায়। এটা পরীক্ষাতে আসে। আহ, এই হইলো পিডিএফ থেকে ক্লাস নেওয়ার ঝামেলা। ওকে, তো এই মোটামুটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই তোমাদের। এইটাই মোটামুটি বিষয়, এইটাই তোমাদের হচ্ছে মোটামুটি ক্লাসের বিষয় ছিল। ঠিক আছে, এইটাই। ওকে, এইটাই মোটামুটি আমাদের সমাজবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র শেষ। সমাজবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয়, সমাজবিজ্ঞান প্রথম প্লাস দ্বিতীয়। ওয়ান শট ক্লাস, তো এই জন্য তোমাদের ক্লাসগুলাকে যতটুকু কম্প্যাক্ট পারা যায় ততটুকু করা হচ্ছে। ওকে, তোমাদের কাজ হইলো এই চ্যাপ্টার গুলা পড়া, চ্যাপ্টার গুলো এমসিকিউ সহ পড়া, এমসিকিউ সহ পড়া। তারপরে এমসিকিউ গুলা টেস্ট দেয়া। কোথায়? www.nirbhar.net, নির্ভর.net এই ওয়েবসাইটে গিয়ে দেয়া। আর আমাদের এই নির্ভর মৌলিক জিকে বই থেকে, নির্ভর মৌলিক জিকে বই থেকে পড়া। এই বই থেকে পড়া। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের ক্লাস আজকের। এ পর্যন্তই মোটামুটি তোমাদের ক্লাস। ঠিক আছে, এটাই ক্লাস। তো তোমরা যদি আমাদের এই নির্ভর মৌলিক জিকে বইটা কিনতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো, অথবা 01780647899 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেও এই পুরো বইটা পাবা। আবার আমাদের এই যে নির্ভর.net এই ওয়েবসাইটে যদি তোমরা যাও, এই ওয়েবসাইটে যদি তোমরা যাও, তাইলে এই পুরো বইটার উপরে তোমরা পরীক্ষা দিতে পারবা। সবগুলো চ্যাপ্টারের নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে সবকিছু পরীক্ষা দিতে পারবা। এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আছে। ঠিক আছে, তো তোমরা আমাদের চ্যানেলে যারা আছো তারা তো অবশ্যই ভালো কাজ করতেছো। আর আমাদের নির্ভর নামে ইউটিউব চ্যানেলও আছে, ওইটাকে ফলো করবা। আর আমাদের ফেসবুক পেজ নির্ভর, আমাদের নতুন পেজ, তোমরা সবাই সাপোর্ট করবা। আমি পেজের লিংক এবং আমাদের ফেসবুক গ্রুপ, যেটাতে তোমাদের আমরা বিভিন্ন পিডিএফ শেয়ার করে থাকি, সেইগুলা তোমরা পাবা। সবাই জয়েন করো। আর আমাদের নির্ভর ইউটিউব চ্যানেল এবং অ্যাডমিশন রিল এইগুলাতে জয়েন করো, সবগুলো আমাদেরই জিনিস। ঠিক আছে, তো এইটাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।